মৌসুমী আপা শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ভাইয়া, শুনতে পাচ্ছি। হ্যালো। সেট আপনি স্টার্ট করতে পারেন। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আজকে আমাদের টপিক ইউরিনারি ব্লাডার। তো আমরা শুরু করে দেই। অন্যান্য লেকচারের মতোই আমরা প্রথমে অ্যানাটমি দিয়ে শুরু করব। এখানে দেখেন আমরা একটা মেল ইউরিনারি শুনতে পাচ্ছেন? এক মিনিট একটু আচ্ছা, যেটা বলছিলাম আমরা এখানে একটা মেল ইউরিনারি ব্লাডারের পোস্টেরিয়র ভিউ দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ইউরিনারি ব্লাডার, এটা পোস্টেড, এটা ইউরেথ্রা। আর ইউরিনারি ব্লাডারের দুই পাশে আমরা দুটো টিউবুলার স্ট্রাকচার দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে ইউরেটার। ইউরেটারের লোয়ার পোর্শনটা এসে ইউরিনারি ব্লাডারের সাথে সংযুক্ত হয়। এখানে একটা ফিমেল ইউরিনারি ব্লাডার এবং ইউরেথ্রা দেখতে পাচ্ছি, এখানে পোস্টেড নেই। ফিমেল ইউরিনারি ব্লাডার, এটা হচ্ছে ইউরিনারি ব্লাডার, আর এটা ইউরেথ্রা। এটা ব্লাডারের লুমেন, এটা ইউরিনারি ব্লাডারের ওয়াল। আর এখানে দেখেন আমরা একটা ট্রাইঅ্যাঙ্গুলার এরিয়া দেখতে পাচ্ছি। ইউরেটার দুটো ইউরিনারি ব্লাডারের যেখানে এসে ওপেন করে, ইউরেটারিক দুটো অরিফিস এবং ইউরেথ্রাল অরিফিস, এই তিনটা অরিফিস মিলে একটা ট্রাইঅ্যাঙ্গুলার এরিয়া তৈরি করেছে। দুটো ইউরেটারিক অরিফিস এবং একটা ইউরেথ্রাল অরিফিস, এই এরিয়াটাকে আমরা বলছি ট্রাইগন। আর এটা হচ্ছে ইউরিনারি ব্লাডারের নেক, আর এটা ইউরেথ্রা। আমরা জানি যে ইউরিনারি ব্লাডার পেলভিসে অবস্থিত, এন্টেরিয়র ইনফেরিয়র টু দ্য পেরিটোনিয়াল ক্যাভিটি। এটা একটা এক্সট্রা পেরিটোনিয়াল অর্গান এবং এটা কোথায় থাকে? পোস্টেরিয়র টু দ্য পিউবিক বোনস। 6 বছর বয়স পর্যন্ত প্রাইমারিলি এটা অ্যাবডোমিনাল অর্গান হিসাবে থাকে এবং ইউরিনারি ব্লাডারের সেই পজিশন এবং ওয়াল থিকনেস ব্লাডারের ডিস্টেনশনের উপর ভিত্তি করে ভ্যারি করে। পার্শিয়ালি ডিস্টেন্ডেড থাকলে একরকম সেই পজিশন এবং ওয়াল থিকনেস হবে, অপটিমাম থাকলে একরকম হবে, ওভার ডিস্টেন্ডেড থাকলে আরেক রকম হবে। এগুলো আমরা প্যাথোলজি পড়ার সময় আবার জানবো। তো এটা একটা মেল ইউরিনারি ব্লাডার এবং ইউরেথ্রা। এটা ইউরিনারি ব্লাডারের লুমেন, এই ওয়াল, এই দুটো হচ্ছে ইউরেটার এবং এটা ইউরিনারি ব্লাডারের নেক, পোস্টেট, একটা ইউরেথ্রা। আর দুটো ইউরেটারিক অরিফিস আর একটা ইউরেথ্রাল অরিফিস মিলে যে ট্রায়াঙ্গুলার এরিয়াটা তৈরি করছে, এটা হচ্ছে ট্রাইগন। ইউরিনারি ব্লাডারের ওয়ালে 5টা লেয়ার থাকে। যদি আমরা মিউকোজাল সারফেস থেকে বাইরের দিকে আসি, তাহলে আমরা পাই হচ্ছে ট্রানজিশনাল এপিথেলিয়াম, দেন পাই সাবমিউকাস লেয়ার, তারপরে পাই মাসেল লেয়ার। এখানে আমরা জানি যে ডেট্রোসোম মাসেল কাজ করে। তারপরে সাবসেরাস লেয়ার এবং সবশেষে আমরা পাই সেরাস লেয়ার। এভাবে যদি দেখি, প্রথমে ট্রানজিশনাল এপিথেলিয়াম, দেন সাবমিউকাস লেয়ার, তারপরে মাসেল লেয়ার, তারপরে পাবো আমরা সাবসেরাস এবং সেরাস লেয়ার। সবগুলো মিলে হচ্ছে এই 5টা লেয়ার মিলে ইউরিনারি ব্লাডারের ওয়াল। এবার আসি যে ইন্ডিকেশনস, পেশেন্ট আপনার কাছে কি কি কমপ্লেন নিয়ে আসতে পারে। যেহেতু ইউরিনারি ব্লাডার, ইউরিনের যে কোনো রকম কমপ্লেন নিয়ে আসতে পারে, যে ডিজিউরিয়া নিয়ে আসতে পারে, ইনক্রিজ ফ্রিকোয়েন্সি নিয়ে আসতে পারে, বার্নিং নিয়ে আসতে পারে, হেমাচুরিয়া নিয়ে আসতে পারে, বারবার ইনফেকশন হচ্ছে বা অ্যাকিউট ইনফেকশন হচ্ছে, এরকম পেশেন্ট আসতে পারে, রিটেনশন নিয়ে আসতে পারে। এছাড়াও পেশেন্ট লোয়ার অ্যাবডোমিনে পেইন বা কোনো একটা মাসের মতো ফিল করছে, এই ধরনের কমপ্লেন নিয়েও পেশেন্ট আসতে পারে। ইউরিনারি ব্লাডার ইভালুয়েট করার জন্য সবচেয়ে বেস্ট মোডালিটি, ইনভেস্টিগেটিং মোডালিটিটা হচ্ছে সিস্টোস্কোপি। হ্যাঁ, কিন্তু আমরা 5 মিলিমিটার বা তার বেশি বড় প্যাথোলজি হলে আমরা ইয়েতে পারঅ্যাবডোমিনাল আল্ট্রাসোনোগ্রাফি করে ইউরিনারি ব্লাডার ইভালুয়েট করতে পারি। ট্রান্স ইউরেথ্রাল ইন্ট্রাভেসিকুলার সোনোগ্রাফিক অ্যাপ্রোচও ইউজ করা হয় ব্লাডার টিউমারের ইভালুয়েশনের জন্য। আজকে আমরা পার অ্যাবডোমিনাল সোনোগ্রাফি নিয়ে ডিসকাস করব ইউরিনারি ব্লাডারে। প্রথমে আসি প্রিপারেশন। লোয়ার অ্যাবডোমিনের, এতদিন আমরা আপার অ্যাবডোমিনের হেপাটোবিলিয়ারি সিস্টেমের প্রিপারেশন নিয়ে জেনেছি। আজকে আমরা একটু ভিন্ন রকম প্রিপারেশন নিয়ে জানবো, সেটা হচ্ছে লোয়ার অ্যাবডোমিন। পুরো লোয়ার অ্যাবডোমিনের জন্য সেম প্রিপারেশন হবে। আপনি পেশেন্টকে পানি খাওয়াবেন 4 থেকে 5 গ্লাস, তারপরে পেশেন্ট অপেক্ষা করবে
যখন পেশেন্ট ইউরিনের ম্যাক্সিমাম প্রেসার ফিল করবে তখন আপনি ডাক্তার শুরু করবেন। ব্লাডার ফুল হতে হবে, ইউরিন দিয়ে ভরা। ব্লাডার পার্শিয়ালি ফিল্ড হওয়া যাবে না, ওভার ডিস্টেন্ডেড হওয়া যাবে না, অপটিমালি ফুল হতে হবে ইউরিনারি ব্লাডার। অনেক পেশেন্ট আছে ক্যাথেটারাইজ করা থাকে, এইসব পেশেন্টের আপনার ডিপার্টমেন্টে পৌঁছানোর পরে প্রথমে আপনি ক্যাথেটার ক্ল্যাম্প করে নেবেন, তারপরে পানি খাওয়াবেন। আর যেসব পেশেন্ট হচ্ছে এনপিওর অর্ডারে থাকে তাদের যদি আইভি ইনফিউশন চলে তো সেটা কন্টিনিউ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে ইমার্জেন্সি পেশেন্ট নিয়ে। আপার অ্যাবডোমেনে বা হেপাটোবিলিয়ারি সিস্টেমে আমরা বলেছিলাম যে ইমার্জেন্সি পেশেন্টের ক্ষেত্রে কোনো রকম প্রিপারেশনের দরকার নেই। পেশেন্ট যে অবস্থায় আছে সেই অবস্থায় আপনি একবার দেখে দিতে বাধ্য। পরে যদি আপনার স্টাডি কম্প্রোমাইজড হয় সেটা আপনি রিস্ক্যানের জন্য অ্যাডভাইস করে দিতে পারেন। কিন্তু লোয়ার অ্যাবডোমেনে ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন। লোয়ার অ্যাবডোমেনে আমরা ইউরিনারি ব্লাডারটাকে একটা অ্যাকুস্টিক উইন্ডো হিসাবে কাজ করি, ইউজ করি। মনে করেন আপনার বাসার জানালা বন্ধ, আপনি জানালা খুলে দিলেন, বাইরে থেকে আলো বাতাস কি করলো আপনার ঘরে প্রবেশ করলো। জানালা বন্ধ থাকলে কিন্তু, দরজা জানালা বন্ধ থাকলে কি হবে, বাইরের আলো বাতাসটা ভেতরে প্রবেশ করবে না। তো এই ব্লাডারটাকে আমরা এরকম একটা জানালা হিসাবে ইউজ করি। আমরা জানি যে সাউন্ডের জন্য ফ্লুইড একটা গুড মিডিয়াম, আমরা ইয়েতে ফিজিক্স ক্লাসে এটা নিয়ে ডিটেলস পড়েছি। তো আমরা উপর থেকে যখন সাউন্ড পাঠাই তখন সাউন্ডটা কি করে, ব্লাডারের যে ইউরিনের পোর্শনটা আছে, ফ্লুইডের পোর্শনটা, ওটা দিয়ে খুব সহজেই পাস হয়ে যায়। এবং পেছনে যেহেতু অ্যাকুস্টিক এনহ্যান্সমেন্ট তৈরি হয়, একটা আলোকিত একটা এরিয়া তৈরি হয়, এবং সেখানে আমরা ব্লাডারে পোস্টেরিয়র প্রোস্টেট, ইউটেরাস, ওভারি, হ্যাঁ, এগুলো ভালো করে ইভালুয়েট করতে পারি, এবং ইউরিনারি ব্লাডারও আমরা ভালো করে ইভালুয়েট করতে পারি। এখন যদি ব্লাডার ফুল না থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি পেলভিক অর্গানস ইভালুয়েট করতে পারবেন না। তো এখন ইমার্জেন্সি পেশেন্ট আসলো আপনার কাছে কিন্তু ব্লাডার ফুল না, সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো রকম পেলভিক অর্গানস ইভালুয়েট করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনার কৌশলটা কি? সেক্ষেত্রে আপনি কি করবেন, পেশেন্টকে হচ্ছে নর্মাল স্যালাইন হচ্ছে ইউরিনারি ব্লাডারে ক্যাথেটারের মাধ্যমে নর্মাল স্যালাইন পুশ করে দেবেন। হ্যাঁ, পুশ করে তারপরে ব্লাডারটাকে আপনি ফ্লুইড দিয়ে ভরে দিলেন নর্মাল স্যালাইন দিয়ে, তারপরে আপনি দেখলেন। কিন্তু এই ক্ষেত্রে ইনফেকশনের চান্স থাকে, অনেক সময় পেশেন্ট খুব ভয় পেয়ে যায়, ডিনাই করে। হ্যাঁ, তো এইসব অনেক সময় অ্যাকিউট ইমার্জেন্সি তৈরি হয়। তো এইসব কারণে যে সেন্টারে আপনি প্র্যাকটিস করছেন ওখানে যদি হসপিটালাইজেশনের ফ্যাসিলিটি না থাকে সেই ক্ষেত্রে এটা অ্যাভয়েড করাই বেটার। এই গেল আমাদের প্রিপারেশন। এবার আসি আমরা পজিশন। পেশেন্টকে আমরা সুপাইন পজিশনে শোয়াবো, শুয়ে লোয়ার অ্যাবডোমেনে আমরা জেল দিব। জেল দিয়ে আমরা এই আমাদের যথারীতি এই কার্ভিলিনিয়ার ট্রান্সডিউসারটা চুজ করব। এটা লো ফ্রিকোয়েন্সি ট্রান্সডিউসার, এর পেনিট্রেটিং পাওয়ার বেশি, রেজলিউশন কম। এটা ফ্রিকোয়েন্সি আমরা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারি মেশিনের মাধ্যমে। আচ্ছা, এবার আসি স্ক্যানিং টেকনিকে। লোয়ার অ্যাবডোমেনে সিম্ফাইসিস পিউবিসের একটু উপরে, আম্বিলিকাসের বেশ নিচে আপনি কি করবেন, ট্রান্সডিউসারটাকে ট্রান্সভার্সলি ধরবেন। হ্যাঁ, ধরে আপনি ট্রান্সডিউসারটাকে উপর থেকে নিচে রকিং মুভমেন্ট করবেন এবং আপনি ইউরিনারি ব্লাডার পেয়ে যাবেন। এটা হবে ইউরিনারি ব্লাডারের ট্রান্সভার্স ভিউ। মজার ব্যাপার হচ্ছে যে এই ইউরিনারি ব্লাডারের প্র্যাকটিক্যাল কাজ করে সবাই খুব খুশি হয়ে যায়। এটা হচ্ছে সবচেয়ে সহজভাবে আনতে পারা একটা অর্গান। হ্যাঁ, আপনি ওখানে লোয়ার অ্যাবডোমেনে ট্রান্সডিউসার বসালে প্রথমেই ইউরিনারি ব্লাডারের ছবিটা ভেসে ওঠে, সবাই খুব খুশি হয়ে যায় যে আনতে পেরেছি। খুব সহজ, এটা আপনি জাস্ট ট্রান্সডিউসারটা ওখানে রাখলেই প্রথমেই ইউরিনারি ব্লাডারের ছবিটা ভেসে উঠবে। তো এখানে একটা ব্যাপার যে পেশেন্ট যেহেতু ইউরিনের প্রেসার ধরে রাখে, আপনি চাপ দিবেন না। হ্যাঁ, তাহলে দেখা গেল যে সে ইউরিন হোল করতে পারছে না, বিছানা ভিজে ফেলছে। তো হালকা ভাবে টাচ করে আমাদেরকে দেখতে হবে, জোরে চাপ দেওয়া যাবে না। তো একই জায়গায় যদি আমরা এবার ট্রান্সডিউসারটাকে লংগিটিউডিনালি ধরি, হ্যাঁ, এবং একটু বামে ডানে ঘুরাই, তাহলে একটু স্লাইড করি, তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে ইউরিনারি ব্লাডারের লংগিটিউডিনাল ভিউ। ঠিক আছে, তো আমরা ইউরিনারি ব্লাডার পেয়ে গেলাম। এখন নর্মাল ব্লাডারটা দেখতে কেমন হবে, আমরা সরাসরি ছবিতে চলে যাই। এটা দেখেন ইউরিনারি ব্লাডারের একটা ট্রান্সভার্স ভিউ। ব্লাডারটা অনেকটা আয়তাকার দেখা যাচ্ছে বা চারকোনা। হ্যাঁ, যদি আপনি এরকম মানে ব্লাডার যদি ট্রান্সভার্স ভিউতে ব্লাডার আয়তাকার বা চারকোনা দেখতে পাবেন। কিন্তু ব্লাডার যদি পার্শিয়ালি ফিল থাকে তাহলে তেরাবেঁকা পাবেন, আর যদি ওভার ডিস্টেন্ডেড থাকে তাহলে বিশাল পুরো লোয়ার অ্যাবডোমেন জুড়ে বিশাল একটা ব্লাডার। তাহলে আমাদের লাগবে অপটিমাল ফুলনেস। ঠিক আছে, তো
তো আমরা এই ট্রান্সভার্স ভিউ পেয়ে গেলাম। এবার আমরা পার্টস গুলো চিনি। একদম ভেতরের লুমেনটা হবে অ্যানইকুইক বা ইকো ফ্রি, ডার্ক ব্ল্যাক, কারণ এখানে ইউরিন আছে। ইউরিন এক ধরনের ফ্লুইড। আর এখানে আমরা 4টা ওয়াল দেখতে পাচ্ছি। সবচেয়ে উপরের দিকে যে ওয়ালটা আমরা হাইপারিকুইক ওয়ালটা দেখতে পাচ্ছি স্কিনের কাছাকাছি বা ট্রান্সডিউসারের কাছাকাছি, এটা হলো এন্টেরিয়র ওয়াল। আর ট্রান্সডিউসার থেকে দূরে যে ওয়ালটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পোস্টেরিয়র ওয়াল। এবার থাকলো লেফট আর রাইট ল্যাটারাল ওয়াল। পেশেন্টের লেফট অর্গানের লেফট, পেশেন্টের রাইট অর্গানের রাইট। হ্যাঁ, পেশেন্ট যেদিকে শুয়ে যেভাবে শুয়ে আছে, পেশেন্টের যেদিকে লেফট সাইড, আপনার ছবিরও সেই দিকে আপনি লেফট সাইড ধরে নেবেন, অর্গানটার লেফট সাইড ধরে নেবেন। আর পেশেন্টের যে সাইডে রাইট সাইড, আপনিও আপনার ছবিরও সেই সাইডে আপনি রাইট সাইড ধরে নেবেন। প্র্যাকটিক্যাল ক্লাসে আমাদের এই ইয়েটা আরো ভালো, এটার পারসেপশনটা আরো ভালো চলে আসবে। তাহলে এটা হলো লেফট ল্যাটারাল ওয়াল আর এটা হচ্ছে রাইট ল্যাটারাল ওয়াল। এখন আমি বলেছিলাম যে ইউরেটার থাকে। হ্যাঁ, নর্মালি আমরা ইউরেটার দেখতে পাই না। যদি কোনো কারণে ইউরেটার ডাইলেটেড হয় তখনই আমরা ইউরেটার একটা টিউবুলার স্ট্রাকচার হিসাবে দেখতে পাই। তো কাজেই যে ইউরেটারিক অরিফিস দুটো, যেখানে লোয়ার ইউরেটারের লোয়ার এন্ডটা এসে ব্লাডারের সাথে মিলিত হচ্ছে, এগুলো হচ্ছে ভেসিকো ইউরেটারিক জাংশন। নর্মালি আমরা এই জাংশনগুলো খালি চোখে দেখতে পাই না যদি ইউরেটার ডাইলেটেড না থাকে। তো কিন্তু ভেসিকো ইউরেটারিক জাংশনটা চেনা আমাদের জন্য খুবই দরকার। আমরা কিভাবে এটা চিনবো এটা নিয়ে আমি একটু পরে আসছি। আর এটা হচ্ছে লঙ্গিটিউডিনাল ভিউ। এই স্কিনের কাছাকাছি যে ওয়ালটা এটা হচ্ছে ইন্টেরিয়র ওয়াল, আর স্কিন থেকে দূরে যে ওয়ালটা এটা হচ্ছে পোস্টেরিয়র ওয়াল। এই হচ্ছে ইউরিনারি ব্লাডারের লঙ্গিটিউডিনাল ভিউ। আর এটা এই যে হাইপারিকুইক যে লাইন দেখতে পাচ্ছেন, চওড়া একটা হাইপারিকুইক একটা লাইন, আমরা একটা থিক লাইন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ইউরিনারি ব্লাডারের ওয়াল। পুরোটাই হচ্ছে ইউরিনারি ব্লাডারের ওয়াল। এটা ইন্টেরিয়র ওয়াল, এটা পোস্টেরিয়র ওয়াল। আচ্ছা, আর হচ্ছে এটা ট্রান্সভার্স ভিউ, যে আয়তাকার বা এরকম চারকোনা আপনি দেখতে পাবেন। এখন দেখেন ইউরিনারি ব্লাডারের এটা একটা লঙ্গিটিউডিনাল ভিউ। এখানে আমরা একটা হাইপারিকুইক ব্লাডারের ভিতর একটা হাইপারিকুইক সার্কেল দেখতে পাচ্ছি আর একটা হাইপারিকুইক টিউবুলার একটা স্ট্রাকচারের মতো দেখতে পাচ্ছি। প্রশ্ন হচ্ছে এটা কি হতে পারে? আমি বলেছিলাম যে ক্যাথেটারাইজ পেশেন্ট যদি করা থাকে তাহলে আপনি ক্যাথেটার ক্ল্যাম্প করে পানি খাওয়াবেন। এটা হচ্ছে বেলুন অফ ফোলিস ক্যাথেটার। লঙ্গিটিউডিনাল ভিউতে আপনি এটা এমন দেখতে পাবেন। আর হচ্ছে ট্রান্সভার্স ভিউতে আপনি এটা এরকম দেখতে পাবেন, একটা হাইপারিকুইক একটা সার্কেল, তার ভেতরে হাইপারিকুইক একটা ডট। যদি এরকম দেখতে পান তাহলে আপনি লিখে দিবেন ডেসক্রিপশনে যে বেলুন অফ ফলিস ক্যাথেটার ইজ সিন ইন সিচু। এবার আসি মেজারমেন্টে। ব্লাডারে আমরা দুই ধরনের মেজারমেন্ট নিব, ওয়ালের মেজারমেন্ট নিব আর হচ্ছে লুমেনের ভলিউমটা নিব। ওয়ালের মেজারমেন্ট জাস্ট থিকনেসটুকু আমরা জাস্ট এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত থিকনেসটা মাপবো, এবং এটা আমরা চেষ্টা করব ইন্টেরিয়র ওয়ালে মাপার জন্য। আপনি চাইলে যে কোনো ওয়ালে মাপতে পারেন, তবে পোস্টেরিয়র ওয়ালের পেছনে যেহেতু এনহ্যান্সমেন্ট থাকে এই জন্য পোস্টেরিয়র ওয়ালটা অ্যাভয়েড করাই বেটার। বাকি 3টা ওয়ালের যে কোনো ওয়ালে মাপতে পারেন, সবচেয়ে বেস্ট হচ্ছে ইন্টেরিয়র ওয়ালে মাপা। আচ্ছা, এটা ফুল ব্লাডারের ক্ষেত্রে 4 মিলিমিটার পর্যন্ত নরমাল, এর বেশি গেলে বলবো থিকেন্ড। আর আফটার ভয়েডিং, হ্যাঁ, ইউরিন পাস করার পরে অথবা পার্শিয়ালি ফিল ব্লাডারে এটা 8 মিলিমিটার পর্যন্ত নরমাল, এর বেশি গেলে আমরা বলবো থিকেন্ড। তবে আমরা সাধারণত ফুল ব্লাডারে মেজারমেন্টটা নিয়ে থাকি। এবার আসি ভলিউম মেজারমেন্ট। ভলিউম মেজারমেন্ট ব্যাপারে বলার আগে আমি আপনাদেরকে একটু বলি যে ভলিউমটা আমরা কেন মেজার করছি। ধরেন আপনারা হয়তো অনেকেই ইনভেস্টিগেশনের স্লিপ দেখে থাকবেন যে কনসালটেন্টরা লিখে দিয়ে থাকেন যে আল্ট্রাসোনোগ্রাম অফ হোল অ্যাবডোমেন প্লাস এমসিসি প্লাস পিভিআর, অথবা আল্ট্রাসোনোগ্রাম অফ কিউবি প্লাস এমসিসি প্লাস পিভিআর। এখন প্রশ্ন হচ্ছে এমসিসি এবং পিভিআর এগুলো কি? এমসিসি হচ্ছে ম্যাক্সিমাম সিস্টোমেট্রিক ক্যাপাসিটি, পেশেন্ট সর্বোচ্চ কতখানি ইউরিন ধরে রাখতে পারে, তার মূত্রথলির ক্ষমতা কতখানি। আর হচ্ছে পিভিআর হচ্ছে পোস্ট ভয়েডাল রেসিডিউ, ইউরিন পাস করে আসার পর তার ইউরিনারি ব্লাডারে তার কতখানি ইউরিন রয়ে গেল, কোন রয়ে গেল কিনা, এবং যদি থাকে সেটার পরিমাণ কিরকম। এখন আপনি তো ইউরিন ওজন করে দিতে পারছেন না, কিন্তু আপনি জানেন যে এটা একটা তরল পদার্থ, কাজেই এটা যে যতখানি জায়গা দখল করে রাখবে সেই জায়গাটার ভলিউম যদি আপনি মেজার করতে পারেন তাহলে আপনি ইউরিনের পরিমাণটা বলে দিতে পারছেন। এই জন্য আমরা লুমেনের ভলিউমটা মেজার করব, এবং যেহেতু এটা লুমেন জাতীয় জায়গার ভলিউম মেজার করব, প্রতিটা ডায়ামিটার আমরা ইনার টু ইনার নেব। এখন ভলিউমের একটা সূত্র আছে, সেটা হচ্ছে আপনি 3টা ডায়ামিটার নেবেন, লেংথ,
এপি এবং ট্রান্সভার্স ডায়ামিটার। একটাকে যদি আপনি D1 ধরেন, একটাকে D2 ধরেন, একটাকে যদি D3 ধরেন, তাহলে ভলিউমের সূত্রটা হচ্ছে D1 ইন্টু D2 ইন্টু D3 ইন্টু 0.52। ঠিক আছে, যেই রেজাল্টটা আসবে সেটা আপনি সিসি বা এমএল এ প্রকাশ করবেন। যেহেতু আমরা ফ্লুইডের উল্লেখ করছি, সেক্ষেত্রে এমএল লেখাই বেটার, সিসি লিখলেও কোনো ভুল নেই। এখন কিছু কিছু মেশিনে ভলিউমের অপশন দেয়া থাকে, আপনি ওই ভলিউমের বাটনে গেলে 3টা ডায়ামিটার নিয়ে দিলে মেশিনই আপনাকে ভলিউম ক্যালকুলেট করে দিবে। আর আপনার মেশিনে যদি ভলিউমের অপশন না থাকে, তাহলে আপনি 3টা মেজারমেন্ট নিয়ে সবগুলোকে 0.52 দিয়ে গুণ দিবেন, এবং হচ্ছে এটা আপনি আপনার সাথে যে মোবাইল আছে এটা ক্যালকুলেটর ইউজ করে আপনি এটা করে নেবেন। এখন আমরা আসি যে ভলিউম আমরা কিভাবে মেজার করব। ভলিউম মেজারমেন্ট করার জন্য অনেক রকম পদ্ধতি আছে। আমি 2-3টা পদ্ধতির কথা আপনাদেরকে বলবো, যে কোনো একটা সবসময় ফলো করবেন। সেটা হচ্ছে, এই প্রথম পদ্ধতিতে আসি, আপনি আপনার ডুয়াল মেথডের মাধ্যমে স্ক্রিনটাকে দুভাগে ভাগ করে নেবেন। মেশিনে সেই অপশনটা আছে। এক পাশে আপনি একটা লঙ্গিটিউডিনাল ভিউ নেবেন, আরেক পাশে আপনি একটা ট্রান্সভার্স ভিউ নেবেন। লঙ্গিটিউডিনাল ভিউতে আপনি লেংথ নেবেন, তার পারপেন্ডিকুলারই আপনি এপি নেবেন। হ্যাঁ, এবং ট্রান্সভার্স ভিউতে আপনি ট্রান্সভার্সলি হরাইজন্টালি একটা হচ্ছে সর্বোচ্চ চড়া জায়গাটা চুজ করে ইনার টু ইনার একটা মাপ নেবেন। 3টা মেজারমেন্ট আপনি পেয়ে গেলেন, এগুলোকে 0.52 দিয়ে গুণ দিলে আপনি ভলিউমটা পেয়ে যাবেন। আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে একদিকে ট্রান্সভার্স ভিউ নিলেন, আরেকদিকে লঙ্গিটিউডিনাল ভিউ নিলেন। এর আগে লঙ্গিটিউডিনাল ভিউতে আমরা 2টো মেজারমেন্ট নিয়েছিলাম, এবার আমরা ট্রান্সভার্স ভিউতে 2টো মেজারমেন্ট নিব। ট্রান্সভার্স ডায়ামিটার, তার পারপেন্ডিকুলারি এন্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার, এন্টেরিয়র ওয়াল থেকে পোস্টেরিয়র পর্যন্ত। এবং লঙ্গিটিউডিনাল ডায়ামিটার আমরা সর্বোচ্চ লেংথটা নেওয়ার চেষ্টা করব কোনাকুনি অবলিকলি, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত। এই 3টা ডায়ামিটার পেয়ে আমরা ভলিউম বের করে ফেলব। আর একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে শুধু ট্রান্সভার্স ভিউটা নেবেন, নিয়ে আপনি একটা ট্রান্সভার্স ডায়ামিটার নেবেন, একটা এন্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার নেবেন, আর এরকম কোনাকুনি অবলিক একটা ডায়ামিটার নেবেন। এই 3টাকে আপনি ভলিউমের সূত্রে ফেলে দিবেন। আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন, রেজাল্ট মোটামুটি কাছাকাছি আসবে, কিন্তু সবসময় যে কোনো একটা ফলো করার চেষ্টা করবেন। একটা ছবিতেও আপনি 3টা নিতে পারেন, আবার 2টো ছবিতেও আপনি আলাদা আলাদা ভাবে নিতে পারেন, কোনোটাই ভুল নেই। কিন্তু আমি প্রেফার করি 2টো ছবিতে নেওয়া, এটা যার যার পছন্দের ব্যাপার, কোনোটাই ভুল নেই। আচ্ছা, এই যে যেমন এখানে লঙ্গিটিউডিনাল ভিউতে আপনি লেংথ নিলেন আর এপি নিলেন, ট্রান্সভার্স ভিউতে শুধু ট্রান্সভার্স নিলেন, অথবা ট্রান্সভার্স ভিউতে 2টা নিলেন, লঙ্গিটিউডিনাল ভিউতে কোনাকুনি লেংথটা নিলেন, অথবা ট্রান্সভার্স ভিউতে 3টা মাপ আপনি একটা ছবিতে নিয়ে ফেললেন। আচ্ছা, আমরা ভলিউম বের করে ফেললাম। আমি বলেছিলাম যে এমসিসি হচ্ছে ম্যাক্সিমাম সিস্টোমেট্রিক ক্যাপাসিটি, আর পিভিআর হচ্ছে পোস্ট ভয়েডাল রেসিডিউ। এমসিসির ক্ষেত্রে পেশেন্টরা যেটা করে, আমাদের দেশে পেশেন্টরা ঘোড়ায় জিন লাগিয়ে আসে, বাসায় ভাত চড়িয়ে আসে, তারপরে হচ্ছে অফিস থেকে অল্প একটু টাইম নিয়ে আসে, তাদের খুব তাড়া থাকে, সামান্য একটু পানি খায়, অল্প একটু চাপ পেয়ে হলেই বলে যে হ্যাঁ এটাই আমার সর্বোচ্চ চাপ। তো এমসিসির ক্ষেত্রে আপনার পেশেন্টকে কাউন্সেলিং করতে হবে। কাউন্সেলিংটা কেমন? আপনি পেশেন্টকে বলবেন যে আপনার একটা স্পেশাল টেস্ট দিয়েছে, আপনার মূত্রথলির সরি আপনার মূত্রথলির ক্ষমতা দেখতে বলেছে। তো এই আমি যে রেজাল্টটা দিব, এর উপর ভিত্তি করে আপনার ট্রিটমেন্ট শুরু হবে, আপনার ওষুধ এবং ওষুধের ডোজ ঠিক হবে। এটা যদি ভুল হয় তাহলে আপনি বিপদে পড়বেন। এভাবে আপনার পেশেন্টকে কাউন্সেলিং করবেন, দেখবেন যে ম্যাক্সিমাম প্রেশার নিয়ে পেশেন্ট এসছে। আচ্ছা, আর পোস্টমর্টাম রেসিডিউর ক্ষেত্রে সেটা হচ্ছে আপনি পেশেন্টকে ইউরিন পাস করাবেন, সবকিছু দেখা টাকা শেষ হলে ইউরিন পাস করাবেন একবার, তারপরে আপনি পেশেন্টকে 10-15 মিনিট বসিয়ে আবার ইউরিন পাস করবেন। মানে আপনি পরপর 2বার পেশেন্টকে ইউরিন পাস করে তারপর আপনি পিভিআরটা দেখবেন, তাহলে আপনার অ্যাকুরেট রেজাল্টটা আসবে। ব্র্যাকেটে আপনি লিখে দিতে পারেন যে আফটার টুয়াইস বয়ডিং। অনেক সময় হচ্ছে এমসিসি এত বেশি থাকে যে 3বারও প্রস্রাব করানো লাগে। আফটার টুয়াইস বয়ডিং বা থ্রাইস বয়ডিং এরকম আমরা ব্র্যাকেটে লিখে দিই। তো অনেক সময় দেখা যায় যে ইনভেস্টিগেশন লিস্টের মধ্যে পেশেন্টের হয়তো ইউরিনের অন্য কোনো টেস্টও আছে, তো আলট্রাসোনোগ্রাম করার পর পেশেন্ট চলে যায় ওই ডিপার্টমেন্টে, গিয়ে ইউরিনের স্যাম্পল দেয়, অথবা ইউরোফ্লোমেট্রি থাকে, এমসিসি থাকে, গিয়ে আরজিওএমসিউ থাকে, সে ইউরিন টেস্টটা করে আপনি বলে দিবেন যে আপনার পরীক্ষা শেষ হয়নি, আবার আসতে হবে। তো ওখানে তো সে একবার ইউরিন পাস করলো, আবার যখন আপনার ডিপার্টমেন্টে পৌঁছাবে তখন আর একবার ইউরিন পাস করে তারপরে আপনি পিভিআরটা মাপবেন অ্যাকুরেট পিভিআর পাওয়ার জন্য।
তো এমসিসি নর্মাল ভ্যালু হচ্ছে 500 থেকে 1000 ml, তবে অনেকে 500 করতে পারে না, অনেকে 1200-1300 করে ফেলে, পেশেন্ট টু পেশেন্ট অনেক সময় ভ্যারি করে। আর পিবিআর হচ্ছে 0 থেকে শুরু, যে পেশেন্ট সবটুকু ইউরিন পাস করে ফেলেছে, কিছুই নেই, হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনি লিখবেন যে পোস্টভাইরাল রেসিডিউ ইজ অলমোস্ট নীল, হ্যাঁ, 0 থাকলে নীল। আর ধরেন যে অল্প একটু আছে, এটা আপনি ভলিউমটা মেপে দেখলেন, মেপে 30 না 50 ml পর্যন্ত বলা হয় যে সিগনিফিকেন্ট, মানে নর্মাল, 50 বেশি গেলে আমরা বলবো সিগনিফিকেন্ট। আচ্ছা, আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে যে এমসিসি 10% পর্যন্ত নর্মাল, যত এমসিসি আছে তার 10% পর্যন্ত নর্মাল, এর বেশি গেলে সিগনিফিকেন্ট। এখন এটা 10%-এ আমরা একটা ব্যাপার আটকে গিয়েছি, সেটা হচ্ছে যে ধরেন আপনার ক্লিনিশিয়ান এমসিসি চায়নি, শুধু পিভিআর চেয়েছে, কিউবি প্লাস পিভিআর, তো সেক্ষেত্রে তো আপনার এমসিসি লাগছে না। এমসিসি না থাকলেও আপনাকে তো লোয়ার অ্যাবডোমেন দেখার জন্য ইউরিনারি ব্লাডারকে অপটিমালি ফুল করতেই হবে, কাজেই সেই অবস্থায় আপনি একবার ভলিউম নেবেন, নিয়ে আপনি রিপোর্টে লিখে দিবেন প্রি বয়ডাল ভলিউম অফ ইউরিন এত, সেটা এমসিসি না হোক, অন্তত প্রি বয়ডালটা আপনি দিয়ে দিবেন, ক্লিনিশিয়ান চাক আর না চাক, ঠিক আছে, সেটা আপনি দিয়ে দিবেন, এতে ক্লিনিশিয়ান ইমপ্রেসড হবে। আমাদেরকে কিছু কিছু কৌশল অবলম্বন করতে হবে, আমাদের রিপোর্ট সুন্দর হতে হবে, কি কি দরকার সেটা আমাদেরকে খেয়াল করতে হবে। প্রিভাইটালটা যদি আপনি না দেন, তার 10% কিভাবে ক্যালকুলেট করবে প্রিভিয়ার নরমাল না সিগনিফিকেন্ট বোঝার জন্য? এজন্য পিভিআর এর সাথে এমসিসি চাইলে এমসিসি দিবেন, যদি পিভিআর এর সাথে আর কিছু নাও চায় তবু আপনি প্রিভয়েডাল ভলিউম অফ ইউরিনটা দিয়ে দিবেন, ইউরিন পাস করার আগে ভলিউম মেপে সেটা দিয়ে দিবেন। তো এবার ধরেন আপনি সবকিছু নরমাল পেলেন, তাহলে আপনি রিপোর্টটা কি লিখবেন? রিপোর্টটা আপনি আপনার মতো করে গুছিয়ে লিখবেন, এভাবেও লিখতে পারেন, স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আপনাকে মেইন বুঝতে হবে যে আপনাকে কি লিখতে হবে। ডেসক্রিপশনের মধ্যে আপনি হচ্ছে 5টা ব্যাপার আপনাকে হাইলাইট করতে হবে। ইউরিনারি ব্লাডার কি রকম ফিল আছে, ওয়াল থিকনেসটা কি রকম, ভেতরে কোনো ফোকাল লেশন আছে কিনা, এবং লুমেন ক্লিয়ার আছে কিনা। এই 5টা না 4টা, 1 2 3 4, এই 4টা বিষয় আপনাকে হাইলাইট করতে হবে। তারপর আপনি আপনার ভাষায় সুন্দর করে গুছিয়ে লিখলেন, অসুবিধা নেই, কিন্তু এই 4টা পয়েন্ট যেন মিস না হয়, এবং ইমপ্রেশনে আপনি নরমাল স্টাডি দিলেন। যদি এমসিসি পিভিআর চাই তো এমসিসি পিভিআর আপনি উল্লেখ করে দিলেন। আচ্ছা, এখন রিটেনে একটা কোশ্চেন আছে, ভাইবাতেও জিজ্ঞাসা করা হয়, হোয়াট আর দ্য ইন্ডিকেশনস অফ ইউরিনারি ব্লাডার। ক্লাসের শুরুতে একবার বলেছি, আপনাদেরকে যে ক্লাস নোট সাপ্লাই দেওয়া হয়েছে বই আকারে, ওটাতেও আছে, আবার এটা রেকর্ডেড ক্লাসও থেকে যাবে, বারবার করে এটা একটু দেখে নেবে। এবার আমরা একটা ভিডিও দেখব। ভলিউম আমরা জানি যে তিনটা সূত্র আমরা ফেলতে পারি। এই যে দেখেন, ট্রান্সভার্সলি ট্রান্সডিউসারটাকে ধরা হলো লোয়ার অ্যাবডোমেনে, সিম্ফাইসিস পিভিসের একটু উপরে, আম্বিলিকাসের নিচে। ইউরিনারি ব্লাডার প্রায় আয়তাকার বা চারকোনা আমরা পেয়ে গিয়েছি। এটা হচ্ছে ইউরিনারি ব্লাডারের ট্রান্সভার্স ভিউ, ভেতরে অ্যানিকুইক লুমেন, স্কিনের কাছাকাছি ইন্টেরিয়র ওয়াল, আর এটা হচ্ছে পোস্টেরিয়র ওয়াল, এটা লেফট ল্যাটারাল ওয়াল, এটা রাইট ল্যাটারাল ওয়াল। এখন আপনি মেজারমেন্ট নেবেন, এই যে ট্রান্সভার্স ডায়ামিটারটা ইনার টু ইনার নিয়ে নিলেন, মেজারমেন্ট চলে আসলো, ঠিক আছে। এবার আপনি ট্রান্সডিউসারের দিকে তাকান, ট্রান্সডিউসারটা লঙ্গিচুডিনাল করে ফেলেন, হ্যাঁ, লঙ্গিচুডিনাল করে আপনি এইরকম একটা ভিউ পেলেন, এটা ইন্টেরিয়র ওয়াল, এটা পোস্টেরিয়র ওয়াল, এটা হচ্ছে লুমেন। লঙ্গিচুডিনাল ভিউতে আপনি যেহেতু ট্রান্সভার্সে একটা নিয়েছেন, আপনারা দুটো ডায়ামিটার নেওয়া বাকি, তো লঙ্গিচুডিনাল ভিউতে আপনি লেন্থটা নেন, তারপর লেন্থের পারপেন্ডিকুলারি, লেন্থের সাথে যেন 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এরকম আপনি আরেকটা হচ্ছে মাপ নিলেন। এই যে দেখেন, এখানে হচ্ছে মেশিনে ভলিউমের অপশন ছিল, 3টা মাপ নেওয়ার সাথে সাথে ভলিউমের অপশনে গিয়ে 3টা মাপ নেওয়ার সাথে সাথে কি হলো, মেশিন সরাসরি ভলিউমটা জানিয়ে দিল। দেখেন এখানে 501.79, ঠিক আছে। তো আপনি একটা রাউন্ড ফিগার 500 লিখলেন, 500 ml, মোটামুটি রাউন্ড ফিগার লেখার চেষ্টা করবেন, ঠিক আছে। তো আপনি এই ভলিউমটা জানিয়ে দিলেন। আর যদি আপনার মেশিনে এই অপশনটা না থাকে, আপনি 3টা ডায়ামিটারকে গুণ দিয়ে 0.52 দিয়ে গুণ দিয়ে অ্যান্সারটা বের করে নিলেন। এখন দেখেন একটা জিনিস, সেটা হচ্ছে যে আমরা ট্রান্সভার্সলি ট্রান্সডিউসারটাকে ধরে ডপলার অপশনে চলে গিয়েছি। ডপলারের বাটন চাপ দিলে এইরকম চারকোনা একটা বক্স আসবে। এই বক্সটাকে যদি আপনি পোস্টেরিয়র ওয়াল বরাবর একটু টার্গেট করে ধরেন, তাহলে দেখবেন যে কিছুক্ষণ পরপর এরকম ফ্লো আসছে দুই দিক থেকে, হ্যাঁ, এরকম লাল নীল কালার নিচ্ছে, যে কোনো দুই কর্নার থেকে এরকম আসছে।
তো প্রশ্ন হচ্ছে যে এগুলো কি। আমাদের একটা নর্মাল ফিজিওলজিক্যাল একটা ইফ্লাক্স হয় ইউরেটার থেকে, ইউরেটারে একটা ফ্ল্যাপের মতো থাকে, ওটা খুলে গিয়ে ইউরেটার থেকে কিছুক্ষণ পরপর কি হয়, ইউরিন ব্লাডারে প্রবেশ করে। এই যে আমরা এই ইউরিনের ফ্লোটা দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় ইউরেটারিক জেট। তো ইউরেটারিক জেট যেখান থেকে শুরু হয়, মোটামুটি ধরে নেওয়া হয় যে এই জায়গাটাই হচ্ছে ভেসিকো ইউরেটারিক জাংশন। ঠিক আছে, তো আপনি ভেসিকো ইউরেটারিক জাংশন খালি চোখে দেখতে না পারলে এইরকম আপনি ডপলার বসিয়েও ভেসিকো ইউরেটারিক জাংশনটা চিনে নিতে পারেন। আর ধরেন আপনার মেশিনে ডপলারের অপশন নেই, সেই ক্ষেত্রে যখন আপনি পোস্টেড বা ইউটেরাস কাজটা করে ফেলবেন, তখন এটা আপনি আরো ভালো কোরিলেট করতে পারবেন। ট্রান্সভার্স ভিউতে ইউরিনারি ব্লাডারের এই পোস্টেরিয়রলি আমরা পোস্টেড বা ইউটেরাস পাবো। তো আমরা পোস্টেড বা ইউটেরাস এবং সহ ব্লাডার সহ একটা ছবি আনবো, এবং পোস্টেড বা ইউটেরাসের ল্যাটারাল বর্ডারের ঠিক উপরেই থাকবে ভেসিকো, ল্যাটারাল বর্ডার দুটোর ঠিক উপরেই থাকবে ভেসিকো ইউরেটারিক জাংশন। আরেকটা উপায় আছে যে যদি জুম করে আপনি দেখেন, তখন ডপলার ছাড়াও অনেক সময় একটু পরপর যে ইউরিন প্রবেশ করছে এরকম সাদা সাদা একটু ফ্লো এর মতো দেখা যায় ছবিটা জুম করে নিলে। ধরেন এই তিনটা পদ্ধতির কোনোটাই আপনি অ্যাপ্লাই করতে পারছেন না, তাহলে উপায় কি? আমরা জানি যে এই কর্নার দুটোতে এসে ইউরিনারি ব্লাডারের সাথে ইউরেটার মিলিত হবে, তাহলে আমরা কর্নার দুটো খুব ভালো করে দেখব, কারণ হচ্ছে এখানে অনেক সময় ছোটখাটো প্যাথোলজি, স্টোন আটকে থাকে, যেহেতু ওয়ালটাও সাদা, স্টোনও সাদা। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা দুইটা কর্নার ভালো করে চেক করব যে কোনো স্টোন বা এ জাতীয় কিছু আমরা দেখতে পাচ্ছি কি না। ঠিক আছে, এটাকে বলা হয় ইউরেটারিক জেট। আচ্ছা, এরকম ইয়েতে ইউটিউবে অনেক ভিডিও আছে, চাইলে দেখতে পারেন। ইউরিনারি ব্লাডারের কি কি প্যাথোলজি হতে পারে? ইনফ্লামেশন হতে পারে, ডাইভার্টিকুলাম হতে পারে, স্টোন হতে পারে, নিউপ্লাজম হতে পারে। খেয়াল করেন, গল ব্লাডারেও আমরা ইনফ্লামেশন করেছি, ডাইভার্টিকুলাম করেছি, স্টোন করেছি, মাস করেছি। কাজেই একই প্যাথোলজি ঘুরিয়ে ফিরে আমাদের বারবার আসছে। প্রথম দিকে বুঝতে একটু অসুবিধা হয়, পরে আস্তে আস্তে আমাদের কাছে ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, তো ইউরিনারি ব্লাডার যখন আমরা চেক করব, তখন প্রথমে আমরা ওয়ালটা খেয়াল করব যে ওয়ালের থিকনেস নরমাল আছে কিনা, কোথাও থিকেন্ড বেশি কিনা, বা পুরো ওয়ালটাই বেশি থিকেন্ড কিনা, রেগুলার আছে কিনা নাকি ইরেগুলার, তারপর সিমেট্রি ঠিক আছে কিনা, কোথাও অ্যাসিমেট্রি আছে কিনা। হ্যাঁ, এগুলো আমরা চেক করব। তারপর আমরা লুমেনের ভেতরটা চেক করব, ভিতরে কোনো সিস্টিক লেশন বা বাইরের দিকে কোনো সিস্টিক লেশন পাচ্ছি কিনা, অথবা কোনো স্টোন বা মাস লাইক কোনো স্ট্রাকচার আমরা পাচ্ছি কিনা। প্রথমে আসি জেনারেলাইজ থিকেনিং অফ ইউরিনারি ব্লাডার ওয়াল। জেনারেলাইজ থিকেনিং মানে হচ্ছে পুরো ব্লাডারের ওয়ালটাই থিকেন্ড। হ্যাঁ, পুরোটা জুড়েই সমস্ত ওয়ালই থিকেন্ড। হ্যাঁ, তো ব্লাডার পোস্টেড এনলার্জ হলে বা ইউটেরাস যদি বাল্কি হয়, সেক্ষেত্রে অনেক সময় ব্লাডার আউটলেট অবস্ট্রাকশন হয়ে দেখা যায় যে ব্লাডারের ওয়ালটা জেনারেলাইজ থিকেন্ড হয়ে গিয়েছে। হ্যাঁ, আমরা মাপ দিব 4 মিলিমিটারের বেশি আছে কিনা খেয়াল করব। আর একটা কি কারণ হতে পারে? ডাইভার্টিকুলাম। ডাইভার্টিকুলামের কারণেও জেনারেলাইজ থিকেনিং অফ দ্য ব্লাডার ওয়াল হতে পারে। ডাইভার্টিকুলামটা কি জিনিস? ডাইভার্টিকুলামটা হচ্ছে এই যে ইউরিনারি ব্লাডার, এটা হচ্ছে ইউরিনারি ব্লাডারের লুমেন, আর এটা হচ্ছে ব্লাডারের ওয়াল। ইউরিনারি ব্লাডারের লুমেন এবং ওয়াল থেকে বাইরের দিকে একটা সিস্টিক লেশনের মতো, একটা আউটপাউচিং বা একটা পকেটের মতো, যার একটা ন্যারো নেক থাকে, এবং এই নেকের মাধ্যমে কি হয়, ডাইভার্টিকুলাম মেইন ইউরিনারি ব্লাডারের লুমেনের সাথে কমিউনিকেট করে, এবং এই নেক দিয়ে ইউরিন চলে আসে এই পকেটের ভেতরে। এই জন্য ইউরিনের উপস্থিতির কারণে এই পকেটটা আমরা কালো দেখতে পাই, এবং এর ওয়ালটা আমরা হাইপারিকুইক বা সাদা দেখতে পাই। আচ্ছা, এখন হচ্ছে ডাইভার্টিকুলাম আপনার সিঙ্গেলও থাকতে পারে, মাল্টিপলও থাকতে পারে, নিউমেরাসও থাকতে পারে। এদের প্রত্যেকটার দেখেন একটা ন্যারো নেক থাকবে, বাইরের দিকে একটা পকেটের মতো, একটা কলসির মতো থাকবে, এবং এই লেশনটা সবসময় ইউরিনারি ব্লাডারের ওয়ালের বাইরের দিকে থাকবে। তো শুধু যে ডাইভার্টিকুলাম দেখলাম, সংখ্যা চিনলাম, মেজারমেন্ট নিলাম তা না, ডাইভার্টিকুলামের ভেতরে লোমেনটা ক্লিয়ার আছে কিনা আমাদেরকে চেক করতে হবে। অনেক সময় ইউরিনারি ব্লাডারের ইউরিনের ভেতরে ডেব্রি থাকে। এই ছবিটা খেয়াল করেন, দেখেন সাদা সাদা ডট 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 আমরা দেখতে পাচ্ছি। পেশেন্টকে যদি কিছুক্ষণ শুয়ে রাখেন, তাহলে দেখবেন যে তলানি আকারে এটা ডিপেন্ডেন্ট পার্টে নিচে জমা হয়েছে।
তো এই ডেব্রি চলে যেতে পারে ডাইভার্টিকুলামে, তারপরে এখানে স্টোন ট্র্যাপড আউট হতে পারে, পাস থাকতে পারে, তারপরে হচ্ছে ব্লাড ক্লট থাকতে পারে, ব্লাড ক্লট চলে যেতে পারে, তারপরে হচ্ছে মাস হতে পারে, হ্যাঁ, যে কোনো কিছু হতে পারে। এই জন্য আমরা ডাইভার্টিকুলামের ভেতরটা ভালো করে চেক করে দিব। এই যে নেকের কাছে যদি আপনি ডপলার বসান, যে ইউরিনের ফ্লোটা দেখা যাচ্ছে কালার নিচে, এটা দিয়ে বোঝা যাচ্ছে যে নেকের সাথে এই লুমেনের একটা কমিউনিকেশন আছে, নেকের মাধ্যমে ডাইভার্টিকুলামের সাথে লুমেনের একটা কমিউনিকেশন আছে। এই যে একটা জুম করা ছবি, এটা ইউরিনারি ব্লাডার, এই হচ্ছে ব্লাডারের ওয়াল। এই যে দেখেন একটা বাইরের দিকে একটা পকেটের মতো, যার একটা ন্যারো নেক আছে, নেকের মাধ্যমে কন্টিনিউশন আছে। এগুলো হচ্ছে ডাইভার্টিকুলাম। এখানে দেখা যাচ্ছে নিউমেরাস ডাইভার্টিকুলাম। জুম করে গুড়ি গুড়ি ডাইভার্টিকুলাম যদি পান, জুম করে দেখবেন। একটা কথা সবসময় মনে রাখবেন, যত থিন স্ট্রাকচার, যত টাইনি স্ট্রাকচার, সব হচ্ছে আপনি সবসময় জুম করে দেখার প্র্যাকটিস করবেন। যে ডাইভার্টিকুলামের ভেতরটা ক্লিয়ার আছে কিনা আমাদেরকে দেখতে হবে। এবার এতক্ষণ আমরা পড়েছি যে ব্লাডারের বাইরের দিকে সিস্টিকুলেশন, আর এবার আমরা পড়ব ব্লাডারের ভেতরের দিকে সিস্টিকুলেশন। এখন এটাকে বলা হয় ইউরেটারোসিল। এগুলো একটা কনজেনিটাল ডিজিজ এবং হচ্ছে ডিফর্মিটি, এবং এটা থাকে কোথায়? বেসিকো ইউরিটারিক জাংশন জুড়ে। তো তার মানে এই পোস্টেরোলালের দুই কর্নার বরাবর বেসিকো ইউরিটারিক জাংশন জুড়ে থাকবে। সিস্টো কালো, ব্লাডারও কালো, তাহলে এটাকে আমরা চিনবো কিভাবে? এই সিস্টের যে হাইপার ইকুইক যে ওয়ালটা থাকবে, এটা দিয়ে আমরা সিস্টটাকে আইডেন্টিফাই করব। এটাকে বলা হয় ইউরেটারোসিল। দুই বেসিকো ইউরিটারিক জাংশন থেকে এটা ওঠে। এখন কথা হচ্ছে, এটা কি তাহলে ইউরিনের আসা যাওয়া প্রবেশটাকে বাধাগ্রস্ত করে? এটা হচ্ছে হ্যাঁ, এটা দুই রকমের হয়, অবস্ট্রাকটিভ এবং নন অবস্ট্রাকটিভ। নন অবস্ট্রাকটিভটা কি করে, যে কিছুক্ষণ পরপর যে ফিজিওলজিক্যাল ইফ্লাক্স হয়, ইউরেটার থেকে ইউরিন প্রবেশ করে ব্লাডারে, ওটাকে বাধাগ্রস্ত করে না, ইউরিন একটু একটু করে প্রবেশ করতে দেয়, তাই সেটা হলো নন অবস্ট্রাকটিভ। সেই ক্ষেত্রে ইউরেটার ডাইলেটেড হয় না। আর অবস্ট্রাকটিভ গুলো কি হয়, যে ইউরিনের প্রবেশকে বাধা দেয়, যার দরুন হচ্ছে ইউরিনের ব্যাকফ্লো হয় এবং পাশাপাশি ইউরেটার ডাইলেটেড হয়ে যায়। কাজে ইউরেটারোসিল পেলে আপনি নিচে কোনো টিউবুলার স্ট্রাকচার পাচ্ছেন কিনা কালো অ্যানিকুইক, সেটা আপনাকে চেক করতে হবে যে ইউরেটার হাইড্রো ইউরেটার আছে কিনা, দ্যাট মিনস ইউরেটার ডাইলেটেড আছে কিনা। তাহলে ইউরেটার পাচ্ছি আমরা অবস্ট্রাকটিভ এবং নন অবস্ট্রাকটিভ। আমি বলেছিলাম যে ইউরিনের ফ্লোটা যদি ছবিটাকে জুম করেন, তাহলে অনেক সময় ডপলার ছাড়াই এরকম সাদা সাদা ফ্লো দেখা যায়। এখানে দেখেন, এখান থেকে একটা ফ্লো উঠেছে, এখান থেকে একটা ফ্লো উঠেছে, তার মানে এটা একটা বেসিক ইউরেটারিক জাংশন, এটা একটা বেসিক ইউরেটারিক জাংশন। এখানে একটা ইউরেটারোসিল তৈরি হয়েছে, কিন্তু এটা নন অবস্ট্রাকটিভ, ইউরিনের ফ্লো যেতে দিচ্ছে। এটাকে বলা হয় ইউরেটারিক জেট। অনেক সময় বিশালও হয়। আচ্ছা, আরেকটা হচ্ছে জেনারেলাইজ থিকেনিং অফ ব্লাডার ওয়ালের আরেকটা কজ এবং মোস্ট কমন কজ হচ্ছে সিস্টাইটিস। হ্যাঁ, সিস্টাইটিস ব্লাডার ওয়ালের ইনফ্লামেশন। হ্যাঁ, এটা সিস্টাইটিসের কারণে ক্রনিক অনেক দিন ধরে ইনফেকশন হয়ে হয়ে সিস্টাইটিস তৈরি হতে পারে। সিস্টাইটিসের কারণে ব্লাডার ওয়াল থিকেন্ড হতে পারে, কিন্তু শুধু ব্লাডার ওয়াল জেনারেলাইজ থিকেন্ড পেলে আমরা সিস্টাইটিস বলবো না। সিস্টাইটিস বলতে গেলে আমাদের দুটো পয়েন্ট অবশ্যই প্রেজেন্ট থাকতে হবে, একটা হচ্ছে থিকেন্ড ব্লাডার ওয়াল, আরেকটা হচ্ছে ইররেগুলার ব্লাডার ওয়াল। হ্যাঁ, পাশাপাশি ইউরিনারি ডেব্রি থাকতে পারে, নাও থাকতে পারে। তো সিস্টাইটিসের কারণে হচ্ছে জেনারেলাইজ থিকেনিং অফ দ্য ব্লাডার ওয়াল হতে পারে। সিস্টাইটিস বিভিন্ন কারণে হয়ে থাকে, ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে হতে পারে, প্যারাসাইটিক ইনফেকশনের কারণে হতে পারে, টিউবারকুলোসিসের কারণে হতে পারে, অনেকদিন ধরে ফলিস ক্যাথেটার পরে থাকলে হতে পারে, বিভিন্ন কারণে সিস্টাইটিস হতে পারে। এখানে ছবি দেখেন, এতক্ষণ ব্লাডার ওয়াল যেমন দেখেছি, এখন দেখা যাচ্ছে যে বিশাল বেশ ঠিক ব্লাডার ওয়াল এবং জেনারেলাইজ থিকেন ব্লাডার ওয়াল পাচ্ছি, এবং ইরেগুলার দেখেন, ঢেউ খেলানো, হ্যাঁ, ইরেগুলার। এটা সিস্টোসোমিয়াসিসের কারণে হয়েছে। সিস্টোসোমিয়াসিস এক ধরনের প্যারাসাইটিক ইনফেকশন, পানির মাধ্যমে এটা ট্রান্সমিট হয়, বাচ্চাদের ক্ষেত্রে রিস্ক বেশি থাকে। হ্যাঁ, এটা হচ্ছে থিকেন্ড এবং ইরেগুলার ওয়াল যেহেতু পাচ্ছি আমরা, জেনারেলাইজড ওয়াল থিকেনিং পাচ্ছি, ইরেগুলার পাচ্ছি, আমাদের ডায়াগনোসিস কি হবে? সাজেস্টিভ অফ সিস্টাইটিস। যেহেতু ইনফ্লামেশন, আমরা সাজেস্টিভ অফ লাগাবো, কারণ ল্যাব এন্ড ক্লিনিক্যাল কোরিলেশন লাগবে।
সিস্টাইটিস যদি গ্রস এরকম সিস্টাইটিস পান, আপনি পাশাপাশি সবসময় খেয়াল করবেন যে ইউরেটার ডাইলেটেড আছে কিনা, ইউরেটারের ওয়ালটা বেশ মোটা ঠিক দেখা যাচ্ছে কিনা। এখানে দেখেন ইউরিনারি ব্লাডারের নিচে কালো একটা চোখের মতো দেখা যাচ্ছে। এটা ট্রান্সভার্স ভিউ লংগিটিউডিনাল করলে দেখবেন যে একটা টিউবের মতো দেখা যাচ্ছে। এটা হচ্ছে ইউরেটার, ডাইলেটেড ইউরেটার। এটার ওয়ালটাও বেশ থিকেন দেখা যাচ্ছে। তো আপনি যদি এরকম সিস্টাইটিসের সাথে হাইড্রোইউরেটার পান, অবশ্যই কিডনির দিকে চেক করবেন কিডনিতে হাইড্রোনেফ্রোসিস আছে কিনা এবং কিডনিতে অ্যাকিউট রেনাল প্যারেনকাইমাল কোনো চেঞ্জ আছে কিনা, এটা অবশ্যই আপনি খেয়াল করবেন। আচ্ছা, আর কি কারণে জেনারেলাইজ থিকেনিং হতে পারে? নিউরোজেনিক ব্লাডার। তো নিউরোজেনিক ব্লাডারে আসি। নিউরোজেনিক ব্লাডারে কি হয়? আমরা জানি যে স্পাইনাল কর্ড ড্যামেজের কারণে নিউরোজেনিক ব্লাডার হয়। ঠিক আছে, স্পাইনাল কর্ডে কোনো এইসব পেশেন্ট অ্যাক্সিডেন্টের হিস্ট্রি দিবে বা ট্রমার হিস্ট্রি দিবে অথবা কোনো সার্জারির হিস্ট্রি দিবে অথবা স্পাইনে কোনো মাস তার থাকতে পারে। তো সোজা কথা স্পাইনাল কর্ড ড্যামেজের কারণে হচ্ছে নিউরোজেনিক ব্লাডার হয়। এখানে দুই ধরনের লেশন হয়, লোয়ার মোটর নিউরন লেশন এবং আপার মোটর নিউরন লেশন। লোয়ার মোটর নিউরন লেশনে কি হয়? ডেট্রুসন মাসেলটা অ্যারিফ্লেক্সিয়া হয়। ঠিক আছে, ডেট্রুসন মাসেলটা এরকম হচ্ছে প্যারালাইজড হয়ে যায়, হচ্ছে ফ্লাসিড টাইপ অফ প্যারালাইসিস হয় এবং ডেট্রুসন মাসেল আর কন্ট্রাক্ট করতে পারে না, যার দরুন কি হয় যে আপনি পাবেন হচ্ছে একটা ওভার ডিস্টেন্ডেড ব্লাডার। এইসব পেশেন্টের এমসিসি যত মাপবেন, ইউরিন পাস করে আসে আবার মাপতে বলেন, দেখবেন যে পিভিআরও সেম আছে। কারণ কি, এমসিসি এবং পিভিআর তো কখনোই সেম থাকার কথা না। কেন হচ্ছে? কারণ হচ্ছে এইসব পেশেন্ট ইউরিন পাস করতে পারছে না, ব্লাডার কন্ট্রাক্ট করতে পারছে না, ইউরিন পাস করতে পারছে না। তো এইসব পেশেন্টকে আমরা কি করি? ক্যাথেটারাইজ করি। ক্যাথেটারাইজ করার পরে আপনি দেখবেন যে এরকম দেখেন কত থিকেন্ড ইউরিনারি ব্লাডার ওয়াল। ঠিক আছে, এটা হচ্ছে নিউরোজেনিক ব্লাডার। আর আপার মোটর নিউরন লেশনের ক্ষেত্রে কি হবে? হচ্ছে এবার কি শুনতে পাচ্ছেন আমার কথা? যে কোনো একজন একটু আনমিউট করে জানান শুনতে পাচ্ছেন কিনা। জি ম্যাডাম, এখন বুঝতে পারতেছি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ। সরি, ইন্টারনেট কানেকশন চলে গিয়েছিল। যদি এরকম আবার হয়, আপনারা কেউ লিভ করবেন না, থাকবেন, আমি দরকার হলে মোবাইলের হটস্পট দিয়ে আবার ব্যাক করব। আচ্ছা, যেটা আমরা বলছিলাম যে কোনটা নিউরোজেনিক ব্লাডার?
আপু কতটুকু শুনতে পেরেছেন আপনারা? এই নিউরোজেনিক ব্লাডারটা কি শুনতে পেরেছেন? ম্যাম আপার মোটর নিউরন লেশন পর্যন্ত ছিল, মানে এটা শুরু করছিলেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো যেটা বলছিলাম যে আপার মোটর নিউরন লেশনের ক্ষেত্রে কি হয়, ডেট্রোসোর মাসেল হাইপার রিফ্লেক্সিয়া হয়, ডেট্রোসোর মাসেল কন্ট্রাক্ট করে যায়, আর ডেট্রোসোর মাসেল কি হয় আর হচ্ছে এক্সটেন্ড করতে পারে না, যার দরুন যতই আপনি পানি খাওয়ান হচ্ছে ব্লাডার আর হচ্ছে ডিস্টেন্ডেড হয় না, ছোট্ট স্মল ক্যাপাসিটি ব্লাডার হয়ে যায়। এবং দেখা যায় যে এদের আপনি এমসিসি করলে এমসিসি পাচ্ছেন 300 ml এর কম। তো এসব ক্ষেত্রেও জেনারেলাইজ থিকেনিং অফ দ্য ব্লাডার ওয়াল হয়ে থাকে। তো আমরা কি কি পেলাম তাহলে জেনারেলাইজ থিকেনিং এর কজ? আমরা পেলাম হচ্ছে প্রোস্টেট এনলার্জ হলে বা ইউটেরাস বাল্কি হয়ে গেলে ব্লাডার আউটলেট অবস্ট্রাকশন হয়ে জেনারেলাইজ থিকেনিং হতে পারে, ডাইভার্টিকুলামের কারণে হতে পারে, সিস্টাইটিসের কারণে হতে পারে, নিউরোজেনিক ব্লাডারের কারণে হতে পারে জেনারেলাইজ থিকেনিং। এবার আমরা চলে আসি লোকালাইজ থিকেনিং, যে কোনো একটা নির্দিষ্ট জায়গায় আপনি থিকেন পাচ্ছেন। এরকম পেলে সবার আগে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আপনাকে এনশিওর করতে হবে পেশেন্ট যথেষ্ট পানি খেয়েছে কিনা, প্রস্রাবের চাপ আছে কিনা। আপনি পেশেন্টের কথা বিশ্বাস করবেন না, আপনি সবসময় বিশ্বাস করবেন আপনার চোখকে। ওই যে বলেছিলাম পেশেন্ট ভাত রান্না চড়িয়ে এসছে, বলছে যে আমার অনেক চাপ, আপনি পেলেন এইরকম একটা ব্লাডার, হ্যাঁ এইরকম একটা টেরাবেকা ব্লাডার পেলেন, যেখানে দেখে মনে হচ্ছে যে একটা নির্দিষ্ট জায়গায় থিকেন্ড আছে, একটা প্যাথোলজি আছে। এই পেশেন্টকে আপনি পানি খাওয়ান, অপেক্ষা করান, হ্যাঁ দেখবেন যে এই ব্লাডারটা পেলাম এইরকম, কোথাও প্যাথোলজি নেই, সব দিকে ওয়াল ঠিক আছে, লুমেনও ক্লিয়ার আছে। কাজেই হচ্ছে আমাদেরকে লোকালাইজ থিকেনিং পেলে প্রথমেই আমাদেরকে এনশিওর করতে হবে যে পেশেন্ট যথেষ্ট পানি খেয়েছে কিনা, ব্লাডার ফুল আছে কিনা। আচ্ছা, লোকালাইজ থিকেনিং এর আর কি কি কজ হতে পারে? একটা তো আমি বললাম ইনকমপ্লিট ফিলিং, এছাড়াও টিউমার হতে পারে, তারপরে হচ্ছে সিস্টাইসিসের কারণে ছোট ছোট প্লাক জমে, এটাও হতে পারে, তারপরে ব্লাড ক্লটের কারণে হতে পারে, পলিপের কারণে হতে পারে। তো আমরা এখন একটা একটা করে একটু হচ্ছে ডিসকাস করব। প্রথমে আমরা আসি যে পলিপ। হ্যাঁ, পলিপ হচ্ছে কেমন স্ট্রাকচার? পলিপ হচ্ছে খুব ক্ষুদ্র একটা লোকালাইজ থিকেনিং এর মতো মনে হয়, বিলো 10 মিলিমিটার। তো এত ছোট, তাহলে কি করব? ওই যে আমি বলেছিলাম জুম করে দেখব, তাহলে ছোট স্ট্রাকচার, থিন স্ট্রাকচার সবসময় আমরা জুম করে দেখব। এটা দেখতে কেমন হবে? এটা হাইপার ইকুইক হবে, চকচকে সাদা। হ্যাঁ, তারপরে হচ্ছে এর আউটলাইনটা যদি জুম করেন দেখবেন আউটলাইনটা রেগুলার। আচ্ছা, তারপরে আপনি হচ্ছে এর অনেক সময় একটা পেডিকেল থাকে, একটা ডাটের মতো থাকে, আবার অনেক সময় এই পেডিকেল থাকে না, এবং এই পেশেন্ট অ্যাসিম্পটোমেটিক হয়, পেশেন্টের কোনো ক্লিনিক্যাল ফিচার, কোনো সাইন সিম্পটম থাকে না। আচ্ছা, তারপরে আপনি গল ব্লাডারের মতো ইউরিনারি ব্লাডারেও আপনার দুটো বিষয়কে আপনার কনসিডার করতে হবে। যে কোনো লুমেনের ভিতরে যেই প্যাথোলজি আপনি পান কেনা, দুটো বিষয় অবশ্যই অবশ্যই আপনাকে গল ব্লাডারের মতো ইউরিনারি ব্লাডারেও কনসিডার করতে হবে। সেটা হচ্ছে মোবিলিটি এবং শ্যাডোইং। মোবিলিটিটা কি? পেশেন্টের পোস্টার চেঞ্জ করলে ওই প্যাথোলজিটা নড়াচড়া করছে কিনা, এবং শ্যাডোইং মানে হচ্ছে এর কোনো পোস্টেরিয়র অ্যাকোস্টিক শ্যাডো আছে কিনা। পলিপ হবে নন মোবাইল, নন শ্যাডোইং। ঠিক আছে, পেশেন্টের পোস্টার চেঞ্জ করলে নড়াচড়া করবে না, ওই এক জায়গা থেকেই ঝুলে থাকবে, এবং কোনো পোস্টেরিয়র অ্যাকোস্টিক শ্যাডো দিবে না। এবার আপনি যদি ডপলার বসান মেশিনে, যদি সেই সুবিধা থাকে, একে খুব থিন একটা ভেসেল ব্লাড সাপ্লাই দেয়, ওটা খুব একটা স্পষ্ট দেখা যায় না। পলিপ যদি পান আপনি ফার্দার ইভালুয়েশনের জন্য ইউরিন আরই অ্যাডভাইস করে দিতে পারেন। এই যে ইউরিনারি ব্লাডারে আমরা একটা হাইপারিকুইক একটা পলিপের মতো পাচ্ছি, এগুলো সাধারণত ছোট হয়, 10 মিলিমিটারের কম। এবার আসি ব্লাড ক্লট। পলিপ ছিল অ্যাসিম্পটোমেটিক, ব্লাড ক্লটে পেশেন্ট অবশ্যই এমনি তো রক্ত জমা বাঁধবে না, তাই না? তাহলে ব্লাড ক্লটে পেশেন্ট আপনাকে কোনো ট্রমার হিস্ট্রি দিবে অথবা কোনো সার্জারির হিস্ট্রি দিবে। এবার আপনি দেখা শুরু করলেন, ব্লাড ক্লট প্রথম দিকে থাকে হাইপোইকুইক, পরের দিকে গিয়ে হাইপারিকুইক হয়ে যায়, এর আউটলাইনটা ইরেগুলার হয়, এবং ব্লাড ক্লট বেশিরভাগই মোবাইল হয়। পেশেন্টের পোস্টার চেঞ্জ করলে দেখবেন যে এটা নড়াচড়া করছে, খুব রেয়ারলি কিছু ব্লাড ক্লট আছে যে লেগে থাকে গায়ে। আর হচ্ছে এটা কোনো পোস্টেরিয়র অ্যাকোস্টিক শ্যাডো দিবে না, এবং এই পেশেন্ট হচ্ছে হেমাচুরিয়ার হিস্ট্রি দিবে, এবং যদি আপনি ডপলার বসান তাহলে কোনো কালার ফ্লো দেখতে পাবেন না, এবং এটা কোনো পোস্টেরিয়র অ্যাকোস্টিক শ্যাডো দিবে না। চলে গেল ব্লাড ক্লট।
এখন জুম করে নিয়ে আপনি চাইলে ক্লটটার মেজারমেন্ট নিতে পারেন, একটা সর্বোচ্চ মেজারমেন্ট নিয়ে তার পারপেন্ডিকুলারি আরেকটা মেজারমেন্ট আপনি নিলেন। পেশেন্টকে পোস্টার চেঞ্জ করলে দেখবেন যে গড়িয়ে গড়িয়ে নিচের দিকে নামছে, একটু নড়াচড়া করলো। হ্যাঁ, এখন আমরা আসি মাস, হ্যাঁ টিউমার, সেটা দেখতে কেমন হবে? মাসগুলো সাধারণত মিক্সড ইকোজেনিক হয়। এখানে দেখেন কোথাও হাইপো কোথাও হাইপার, এক এক রকম দেখা যাচ্ছে, এবং এর আউটলাইন ইরেগুলার হয়, এবং এটাও নন মোবাইল নন শ্যাডোইং হয়। এটা নড়াচড়া করলেও, এটা পেশেন্টের পোস্টার চেঞ্জ করলে নড়াচড়া করবে না, কোনো পোস্টেরিয়র অ্যাকোস্টিক শ্যাডো দিবে না। তাহলে এই ব্লাড ক্লট, এই টিউমারের পেশেন্ট হচ্ছে হেমাটোরিয়া নিয়ে আসে। একটা জিনিস খেয়াল করেন যে ব্লাড ক্লটের পেশেন্টও হেমাটোরিয়া নিয়ে আসছে, টিউমারের পেশেন্টও হেমাটোরিয়া নিয়ে আসছে। কিভাবে আলাদা করব? ব্লাড ক্লটের পেশেন্ট একটা ট্রমা বা সার্জারি হিস্ট্রি দিবে, যেটা টিউমারের পেশেন্ট দিবে না। দেখার সময় ব্লাড ক্লট আমরা টিউমার কি পাবো? মিক্সড ইকোজেনিক সাধারণত। আর ব্লাড ক্লট শুরুর দিকে হাইপোইকুইক, পরে শেষের দিকে গিয়ে আমরা হাইপারিকুইক পাই। এবং মোবিলিটি, বেশিরভাগ ব্লাড ক্লটই নড়াচড়া করবে, কিন্তু টিউমার হচ্ছে নন মোবাইল, দুটোই পোস্টেরিয়র অ্যাকোস্টিক শ্যাডো দিবে না। এবার আপনি ডপলার বসান, যদি এটা মাস হয়, টিউমার হয়, তাহলে এর ভেতরে কালার নিবে। আর যদি ব্লাড ক্লট হয়, তাহলে ভেতরে কোনো ব্লাড সাপ্লাই, আপনি কোনো ডপলার দিলে কোনো কালার দেখতে পাবেন না। তার দ্যাট মিনস ভেতরে ব্লাড সাপ্লাই নেই। কালার দিয়ে বোঝা যায় ভাস্কুলারিটি, ঠিক আছে? তো ব্লাড সাপ্লাই নেই, এগুলো দিয়ে আপনি হচ্ছে একটা থেকে আরেকটাকে আলাদা করবেন। এবং যদি এই ধরনের প্ল্যান পান, তাহলে ফার্দার ইভালুয়েশনের জন্য পলিপ বা ব্লাড ক্লট পাচ্ছি বা হচ্ছে পাচ্ছি, টিউমার পাচ্ছি, ফার্দার ইভালুয়েশনের জন্য আমরা সিস্টোস্কোপি অ্যাডভাইস করে দিব। আর যদি এরকম কালার নিচে মাস হয়, তাহলে সেক্ষেত্রেও আমরা সিস্টোস্কোপিক, ফার্দার ইভালুয়েশনের জন্য সিস্টোস্কোপিক বায়োপসি আমরা অ্যাডভাইস করে দিব, ঠিক আছে? আর গুলা মাসগুলা, ব্লাডারের মাসগুলা সাধারণত দেখা যায় যে ট্রানজিশনাল সেল কার্সিনোমা হয়, ঠিক আছে? কাজে সিস্টোস্কোপিক বায়োপসি খুবই খুবই জরুরি। আচ্ছা, যে মাস পেলে আপনি হচ্ছে তার মেজারমেন্ট দিয়ে দেবেন। হ্যাঁ, আউটলাইন দেখেন রেগুলার হয়, ভেতরটা এই যে হাইপোকুইক, হ্যাপারিকুইক, মিক্সড ইকোজেনিক, দেখেন মিক্সড ইকোজেনিক, এবং আউটলাইন ইরেগুলার পাচ্ছেন। হেমাটোরিয়া নিয়ে আসলো আপনি, এই যে নন মোবাইল, এই যে দেখেন মিক্সড ইকোজেনিক, কোথাও হাইপো কোথাও হাইপার, এরকম আউটলাইন ইরেগুলার। এটা তো বিশাল, অকুপাইং অলমোস্ট হোল অফ দা ইউরিনারি ব্লাডার লুমেন। ডপলার দেন, দেখেন ভিতরে কালার নিচ্ছে, তাহলে আপনি কনফার্ম হলেন যে এটা মাস। কখনো যদি কোনো ডায়াগনোসিস নিয়ে কনফিউশন হয়, তাহলে যেটা বেশি মনে হবে সেটা কমেন্টে দিবেন, যেটা মনে হবে এটাও হতে পারে সেটা ডিডি দিয়ে দিবেন, এবং ফার্দার ইভালুয়েশনের জন্য অ্যাডভাইস করে দিবেন। আচ্ছা, এবার আমরা আসি যে ইনজুরি। হ্যাঁ, ধরেন একটা ইনজুরি পেশেন্ট আসলো, আপনি কি করবেন? প্রথমে আপনি পুরো ইউরিনারি ব্লাডারের ওয়ালে চোখ বুলাবেন যে কোথাও কোনো ডিসকন্টিনিউটি আছে কিনা। তারপরে আপনি আশেপাশে চেক করবেন যে ফ্লুইড কালেকশন দেখতে পাচ্ছেন কিনা। ফ্লুইড কালেকশন, ফ্লুইড যেহেতু বলছি, তাহলে ফ্লুইড কালেকশন কেমন হবে? অ্যানিকুইক, ইরেগুলার অ্যানিকুইক, যত তত ছড়ানো ছিটানো এরকম একটু ফ্লুইড কালেকশনের মতো দেখা যাবে। এটা হচ্ছে ব্লাড। ব্লাডটা আপনি যেহেতু ফ্লুইড, আপনি অ্যানিকুইক, ইরেগুলার এরিয়া দেখতে পাবেন। এটার সাথে একটা প্যাথোলজি আপনার গুলিয়ে যেতে পারে, সেটা হচ্ছে ডাইভার্টিকুলাম। প্রথম কথা, ডাইভার্টিকুলামের পেশেন্ট ট্রমার হিস্ট্রি দিবে না। দ্বিতীয়ত, ডাইভার্টিকুলাম খুব সুন্দর আউটলাইনে একটা কলসির মতো বা একটা আউটপাউচিং এর মতো থাকে, তার একটা ন্যারো নেক থাকে। আর ফ্লুইড হবে ইরেগুলার, যততত্র এরকম ছড়ানো ছিটানো এরকম হবে। ব্লাড ক্লট এবং টিউমার দুটোই দেখতে অনেকটা কাছাকাছি একই রকম, এবং দুটোই হচ্ছে হেমাটোরিয়ার হিস্ট্রি দেয়। কাজেই এদেরকে আলাদা করতে হলে আমাদেরকে হচ্ছে ডপলারের সাহায্য নিতে হবে যদি ডপলারের সুবিধা থাকে, অথবা আমাদেরকে কি করতে হবে? মোবিলিটি দেখতে হবে, এবং কি করতে হবে? পেশেন্টের হিস্ট্রি ভালো করে নিতে হবে, ট্রমা বা সার্জারি হিস্ট্রি আছে কিনা। আচ্ছা, এবার আসি অ্যাডহেরেন্ট ক্যালকুলাস। পলিপ তো বলে দিয়েছি, এবার আসি অ্যাডহেরেন্ট ক্যালকুলাস। ধরেন ক্যালকুলাস মানে লুমেন জাতীয় জায়গার ভেতরে আপনি ব্রাইট ইকোজেনিক স্ট্রাকচার পাচ্ছেন উইথ পোস্টেরিয়র অ্যাকোস্টিক শ্যাডো, তাহলে এটা কি হবে? স্টোন ক্যালকুলাস। তো ব্লাডারে থাকলে আমরা কি বলছি? ভেসিকল ক্যালকুলাস। আচ্ছা, এখন এই স্টোন গুলো কি হয়? ব্রাইট হোয়াইট হয়, হাইপারিকুইক হয়, পোস্টেরিয়র অ্যাকোস্টিক শ্যাডো থাকে। এবং আমরা শ্যাডো দেখে ফেললাম, এবার আমরা মোবিলিটি দেখব। এই সাধারণত ম্যাক্সিমাম স্টোনই মোবাইল হয়, পেশেন্টের পোস্টার চেঞ্জ করলে এটা গড়িয়ে গড়িয়ে ডিপেন্ডেন্ট পার্টে চলে আসে।
কিন্তু কিছু কিছু রেয়ারলি কিছু কিছু স্টোন থাকে যে ওয়ালের গায়ে লেগে থাকে, ঠিক আছে? যতই লেগে থাকুক, একমাত্র স্টোনই আপনাকে পোস্টেরিয়র অ্যাকোস্টিক শ্যাডো দিবে। কাজে পোস্টেরিয়র অ্যাকোস্টিক শ্যাডো দিয়ে আপনি যেগুলো লেগে থাকবে ওগুলোকে বলা হয় অ্যাডহেরেন্ট ক্যালকুলাস, আর যেগুলো মোবাইল সেগুলো তো মোবাইল। কিন্তু দুই ক্ষেত্রেই পোস্টেরিয়র অ্যাকোস্টিক শ্যাডো মাস্ট থাকতেই হবে। হ্যাঁ, আরেকটা হচ্ছে ডেনসিটি বেশি ব্লাডারের মধ্যে এরকম আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে পোস্টেট ক্লাস বা ইউটেরাস ক্লাস করে ফেললে এটা আপনারা আরো কোরিলেট করতে পারবেন যে এনলার্জ প্রোস্টেট ব্লাডার, এটা ব্লাডারের একটা লঙ্গিটিউডিনাল ভিউ। এখানে ব্লাডার পোস্টেরিয়রলি আমরা কি থাকে, প্রোস্টেট থাকে, ঠিক আছে? প্রোস্টেট যদি কোনো কারণে এনলার্জ হয়, এর মিডিয়ান লোবটা কি হয়, প্রোট্রুডেড হয়ে ব্লাডারের বেসকে ধাক্কা দেয়, এরকম উঁচু করে দেয়। অনেক সময় দেখে মনে হয় যে ব্লাডারে একটা মাস। হ্যাঁ, তো এরকম মনে হলে আমাদেরকে খুব ভালো করে খেয়াল করতে হবে যে যেটা মনে হচ্ছে এটা কি ইউরিনারি ব্লাডারের লুমেনের ভিতরের কোনো প্যাথোলজি নাকি পোস্টেট বা ইউটেরাস থেকে আসছে, বাল্কি ইউটেরাস বা ইনলার্জ প্রোস্টেট থেকে এটা আসছে। যখন আমরা বাকি ক্লাসগুলো করে ফেলবো তখন এই বিষয়টা আমরা আরো কোরিলেট করতে পারবো। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো স্টোন ক্যালকুলাই, অনেকগুলো স্টোন একসাথে লেগে আছে এবং পোস্টেরিয়র অ্যাকোস্টিক শ্যাডো দিচ্ছে, ঠিক আছে? মোবিলিটি আছে কিনা চেক করব। লুমেনের ভেতরের স্টোন শেষ হয়ে গেল, এবার আসি ভেসিকো ইউরিটারিক জাংশনের স্টোন। ইউরেটারের লোয়ার এন্ড যেখানে হচ্ছে ব্লাডারের সাথে মিলিত হচ্ছে, এই জায়গাটাকে বলেছিলাম কি ভেসিকো ইউরেটারিক জাংশন। ইউরেটারিক জেট দিয়ে চিনবো, অথবা জুম করে চিনবো, অথবা ট্রান্সভার্স ভিউতে পোস্টেট বা ইউটেরাসের ল্যাটারাল বর্ডারের উপরেই থাকবে, এটা কাল্পনিক ভাবে আন্দাজ করে নেব। সবচেয়ে বেটার হচ্ছে পোস্টেরিয়র ওয়ালের দুইটা কর্নার ভালো করে চেক করে দেওয়া। যেমন এই কর্নারে দেখা যাচ্ছে একটা স্টোন আটকে আছে উইথ পোস্টেরিয়র অ্যাকোস্টিক শ্যাডো, একটা ব্রাইট ইকোজেনিক স্ট্রাকচার উইথ পোস্টেরিয়র অ্যাকোস্টিক শ্যাডো। এই ভেসিকো ইউরেটারিক জাংশন ভিউ যে ক্যালকুলাস গুলো হচ্ছে দুই রকমের হয়, অবস্ট্রাকটিভ এবং নন অবস্ট্রাকটিভ। এটা দেখেন নন অবস্ট্রাকটিভ, কোনো ইউরেটা ডাইলেটেড নেই, ব্লাডারের ওয়ালও সাদা, এটাও সাদা। এটাকে আমরা চিনছি কি দিয়ে, পোস্টেরিয়র অ্যাকোস্টিক শ্যাডো দিয়ে, ঠিক আছে? এই যে ব্রাইট ইকোজেনিক স্ট্রাকচার উইথ পোস্টেরিয়র অ্যাকোস্টিক শ্যাডো। আরো ছবি আছে, এই যে ব্লাডারের লুমেনের ভিতরে স্টোন উইথ পোস্টেরিয়র অ্যাকোস্টিক শ্যাডো। হ্যাঁ, এখানে বিশাল একটা স্টোন দেখতে পাচ্ছি উইথ পোস্টেরিয়র অ্যাকোস্টিক শ্যাডো। এই যে আবার এখানে দেখেন ইউরেটার ডাইলেটেড পাচ্ছি। হ্যাঁ, ভেসিকো ইউরেটারিক জাংশনে একটা স্টোন উইথ পোস্টেরিয়র অ্যাকোস্টিক শ্যাডো এবং ইউরেটার ডাইলেটেড। এটা কি তাহলে অবস্ট্রাকটিভ ভিউ যে ক্যালকুলাস। কোন সাইডে, রাইট সাইডে। রাইট সাইড না লেফট সাইড এটা আপনাকে উল্লেখ করে দিতে হবে। যদি ডপলার দেন ইউরেটারিক জেট দিয়ে আপনি ভেসিকো ইউরেটারিক জাংশন চাইলে চিনতে পারেন, ঠিক আছে? এটা হচ্ছে লেফট সাইডেড ভেসিকো ইউরেটারিক জাংশন, আর এটা যেখান থেকে উঠছে এটা হচ্ছে রাইট সাইডেড। এখানে দেখা যাচ্ছে একটা স্টোন উইথ পোস্টেরিয়র অ্যাকোস্টিক শ্যাডো, জেড দিয়ে আপনি চাইলে চিনতে পারেন। আচ্ছা, একদম না চিনতে পারলে হচ্ছে দুইটা কর্নার ভালো করে চেক করবেন। তাহলে আমরা কি কি পড়েছি একটু কম্পেয়ার করি। আমরা পলিপ পড়েছি, পলিপটা হচ্ছে হাইপারিকুইক, খুব ছোট হবে, 10 মিলিমিটারের কম, এটাকে আমরা জুম করে দেখব। তারপরে হচ্ছে এর আউটলাইন রেগুলার হবে, একটা পেডিকল থাকতেও পারে নাও থাকতে পারে। ডপলার দিলে খুব থিন একটা ব্লাড ভেসেল থাকে, এটাকে তেমন একটা ব্লাড সাপ্লাইটা বোঝা যায় না। তারপরে অ্যাসিম্পটোমেটিক থাকে পেশেন্ট, হ্যাঁ, পেশেন্ট অ্যাসিম্পটোমেটিক থাকে। তারপরে হচ্ছে নন মোবাইল, নন শ্যাডোয়িং, পলিপ চলে গেল। ব্লাড ক্লট, হেমাচুরিয়ার পাশাপাশি সার্জারি বা ট্রমার হিস্ট্রি দিবে পেশেন্ট হচ্ছে। তারপরে বেশিরভাগই মোবাইল হয় এবং কোনো পোস্টেরিয়র অ্যাকোস্টিক শ্যাডো দিবে না, আউটলাইন ইরেগুলার হয়, প্রথম দিকে হাইপোইকুইক থাকে, পরের দিকে হাইপারিকুইক হয়ে যায়। ডপলার দিলে কোনো ব্লাড ফ্লো দেখতে পাবেন না। মাস হবে নন মোবাইল, নন শ্যাডোয়িং, মিক্সড ইকোজেনিক, হেমাচুরিয়ার হিস্ট্রি দিবে, কোনো সার্জারি বা ট্রমার হিস্ট্রি দিবে না। ডপলার দিলে ব্লাড ভেসেল ভেতরে হচ্ছে ব্লাড সাপ্লাই লাল নীল কালার নেবে, ঠিক আছে? এগুলো দিয়ে হচ্ছে স্টোন হাইপারিকুইক হবে, পোস্টেরিয়র অ্যাকোস্টিক শ্যাডো দেবে। বেশিরভাগই মোবাইল হয়, নন মোবাইল হলেও পোস্টেরিয়র অ্যাকোস্টিক শ্যাডো দিবে। ভিউ যেতে দুই কর্নারে ভালো করে চেক করব এবং হাইড্রোইউরেটার আছে কিনা সেটাও চেক করে দিব। কোন সাইডে আছে, লেফটে না রাইটে, সেটা চেক করে দিব। পেশেন্টের লেফট অর্গানের লেফট, পেশেন্টের রাইট অর্গানের রাইট। আচ্ছা, এভাবে মানে আপনার পেশেন্টের যেই দিকে লেফট সাইড আপনার স্ক্রিনের সেই দিকটাকে সেই অর্গানটার লেফট সাইড ধরে নেবেন, সোজা কথা। এবার আমরা আসি ইনফ্লামেশন, সিস্টাইটিস। সিস্টাইটিস সম্পর্কে এর আগে একটু ধারণা দিয়েছি। সিস্টাইটিসের দুটো পয়েন্ট অবশ্যই থাকতে হবে, জেনারেলাইজ থিকেনিং এবং ইরেগুলারিটি। ব্লাডার ওয়ালের জেনারেলাইজ থিকেনিং এবং ইরেগুলারিটি।
পাশাপাশি ভেতরে ডেব্রি থাকতে পারে, সাদা সাদা বুটি বুটি পাবেন, ইউরিনের ভেতরটা ময়লার মতো মনে হবে, এবং পেশেন্ট কিছুক্ষণ শুয়ে থাকলে ডেব্রিটা কি হয়, তলানি আকারে নিচে জমা হতে পারে। ডেব্রি অ্যাসোসিয়েটেড ফিচার হিসেবে থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু সিস্টাইটিস বলতে গেলে অবশ্যই জেনারেলাইজ থিকেনিং এবং ইরেগুলার ব্লাডার ওয়াল দুইটার উপস্থিতি থাকতেই হবে। কি কি কারণে হতে পারে? ব্যাকটেরিয়াল ইনফেকশন দিয়ে হতে পারে, প্যারাসাইটিক ইনফেকশন দিয়ে হতে পারে, তারপর টিউবারকুলোসিসের কারণে হতে পারে, তারপরে অনেক দিন ধরে ফলিস ক্যাথেটার এ কারণে হতে পারে, কমন রেকটাল অর ভ্যাজাইনাল ফিস্টুলা, রেনাল ডিজিজ, সেক্সুয়াল ইন্টারকোর্স, পুয়ার হাইজিন, ডায়াবেটিস মেলাইটাস, পোস্ট সার্জিক্যাল ইন্টারভেনশন, বিভিন্ন কারণে সিস্টাইটিস হতে পারে। এগুলো অনেক সময় ভাইবাতে জিজ্ঞেস করে, একটু খেয়াল রাখেন, রিটেনেও আসে, আপনার নিজের প্র্যাকটিস লাইফের জন্য দরকার, একটু বারবার দেখবেন। আচ্ছা, সিস্টাইটিসে আপনি কি পাবেন? এরকম হচ্ছে ওয়াল থিকেন্ড এবং ইরেগুলার পাবেন। হাইপোইকুইক থিকেনিং ও হতে পারে, হাইপারিকুইক থিকেনিং ও হতে পারে। প্রথম দিকে অ্যাকিউটের ক্ষেত্রে হাইপোইকুইক থাকে, পরে আস্তে আস্তে ক্রনিক কেজে গিয়ে হাইপারিকুইক হয়ে যায়, কিন্তু থিকেন্ড এবং ইরেগুলারটি অবশ্যই থাকতে হবে। অনেক সময় সিস্টাইটিস বেড়ে বেড়ে গ্রস আকার ধারণ করে, তখন কি হয়, যদি ওয়ালটা আপনি জুম করে দেখেন তাহলে দেখবেন যে এরকম চিকন চিকন ফিঙ্গার লাইক হাইপারিকুইক প্রজেকশনের মতো দেখা যাচ্ছে। জেনারেলাইজ থিকেনিং এবং ইরেগুলার ব্লাডার ওয়াল পাবেন, পাশাপাশি পেশেন্টের সিস্টাইটিসের সাইন সিম্পটম থাকবে, প্রচুর হচ্ছে বার্নিং থাকবে, ফ্রিকোয়েন্সি অফ মিকচুরেশন থাকবে, এবং গ্রস সিস্টাইটিসের ক্ষেত্রে অনেক সময় হেমাচুরিয়াও থাকে। হ্যাঁ, তারপর ইউরিন টেস্টে দেখা যাবে যে ইউরিনের টেস্টের রেজাল্ট অ্যাবনরমাল আসবে। হ্যাঁ, পাসেল টাসেল প্রচুর থাকতে পারে, তারপর ইনফেকশনের ফিচার থাকবে। তারপরে হচ্ছে এইরকম যদি জুম করে একদম গ্রস সিস্টাইটিসের ক্ষেত্রে ওয়াল যদি আপনি জুম করে দেখেন, অনেক সময় দেখা যায় যে এরকম চিকন চিকন প্রজেকশনের মতো হাইপারিকুইক দেখা যায়, এগুলোকে বলা হয় ট্র্যাবেকিউলেশন। আবার অনেক সময় দেখা যায় যে এরকম ঢেউ ঢেউ হয়ে গিয়েছে। জেনারেলাইজড এবং থিকেনিং ওয়াল, ইরেগুলার ওয়ালটাকে জুম করে দেখে দেখলেন যে ঢেউ ঢেউ হয়ে গেছে, দেখে মনে হচ্ছে যে অনেকগুলো পলিপ। প্রথম কথা, এরকম নিউমারাস পলিপ কখনোই হবে না। দ্বিতীয় কথা, পলিপ অ্যাসিম্পটোমেটিক থাকে। এত গ্রস সিস্টাইটিস হয়ে গেলে পেশেন্টের প্রচুর সিমটম থাকবে, এমনকি হেমাচুরিয়াও থাকতে পারে, বার্নিং ফ্রিকোয়েন্সি এসব তো থাকবেই, ডিজিউরিয়া এসব তো থাকবেই, পাশাপাশি হেমাচুরিয়াও থাকতে পারে। তো এরকম ঢেউ ঢেউ দেখা যায়, এটাকে বলা হয় স্যাকুলেশন। আমরা কি করব, আমরা এই এত কিছু করব না, আমরা থিকেন্ড ইরেগুলার এসব লিখবো, এবং হচ্ছে আমরা কি বলবো, সাজেস্টিভ অফ সিস্টাইটিস এবং ল্যাব এন্ড ক্লিনিক্যাল কোরিলেশন ইজ সাজেস্টেড। আচ্ছা, যেহেতু ইনফ্লামেশন, এবার আমরা আসি ওভার ডিস্টেন্ডেড ব্লাডার। ওভার ডিস্টেন্ডেড ব্লাডারের ক্ষেত্রে প্রথমেই আপনাকে বুঝতে হবে একটা ব্যাপার, সেটা হচ্ছে যে কিছু পেশেন্ট যেমন ভাত চড়িয়ে আসে, খুব তাড়া থাকে, আবার কিছু পেশেন্ট আছে খুব সিরিয়াস। আপনি পানি খেতে বলেছেন 4-5 গ্লাস, সে 10-12-15 গ্লাস পানি খেয়ে ফেলেছে, এবং তার ইয়ে হবে, আল্ট্রাসোনোগ্রাম হবে, সে এক ফোঁটা ইউরিনে কোনোভাবেও পাস করবে না। তো সেক্ষেত্রে কি হবে, এত পানি কোথায় যাবে? ব্লাডার ওভার ডিস্টেন্ডেড হয়ে যাবে, ঠিক আছে, এবং ব্যাকফ্লো হয়ে অনেক সময় দেখা যায় যে হাইড্রোইউরেটার হাইড্রোনেফ্রোসিস। হ্যাঁ, কিডনি ক্লাসেও আমি এই কথাটা বলেছিলাম। তো এগুলো হচ্ছে ওভার ডিস্টেন্ডেড ব্লাডার। এরকম পেলে প্রথমে আপনি ওভার ডিস্টেনশন তার নিজের দোষে কিনা সেটা ইয়ে করার জন্য আপনি পেশেন্টকে ভালো করে চেক করে দিয়ে ইউরিন পাস করাবেন। পাস করিয়ে 10-15 মিনিট পরে আপনি হচ্ছে আবার ইউরিন পাস করে এই পেশেন্টকে আপনার আবার দেখতে হবে। যদি দেখেন যে ব্লাডার চুপসে গিয়েছে, বুঝবেন যে অতিরিক্ত পানি খাওয়ার কারণে ওভার ডিস্টেন্ডেড হয়েছিল, এটা কোনো প্যাথোলজি না, ঠিক আছে। এরকম ব্লাডারটা স্ট্রেচড আউট হয়ে যাবে, বিশাল হবে, ওয়ালটা একদম টান টান থিন হয়ে যাবে। হ্যাঁ, বিশাল ব্লাডার পাবেন। এদের এমসিসি দেখা যায় নরমাল রেঞ্জের চেয়ে 120% বেশি থাকে, ঠিক আছে, এত বেশি এমসিসি হয়ে যায় তাদের। কি কি কারণে ওভার ডিস্টেনশন হতে পারে? একে তো বেশি পানি খেয়ে ফেলেছে এর জন্য, এছাড়াও আরো কিছু প্যাথোলজিক্যাল কজ আছে, সেগুলো হচ্ছে এনলার্জমেন্ট অফ প্রোস্টেট, urethral stricture in male, urethral calculus in male, bruising of urethra in case of female, নিউরোজেনিক ব্লাডার। ওই যে নিউরোজেনিক ব্লাডারের লোয়ার মোটর নিউরন লেশনে বলেছিলাম যে ডেট্রোসোর মাসেল প্লাসি টাইপ অফ প্যারালাইসিস হয়, ডেট্রোসোর মাসেল হচ্ছে ছেড়ে দেয় আর কন্ট্যাক্ট করতে পারে না। হ্যাঁ, এসব পেশেন্ট ইউরিন পাস করতে পারে না, ওভার ডিস্টেন্ডেড ব্লাডার হয়ে যায়। তারপর ইউরেথ্রাল ভালভ অর ডায়াফ্রাম ইন নিউবর্ন ইনফ্যান্ট, সিস্টোসিল ইন সাম পেশেন্ট, এসব কারণে ব্লাডার ওভার ডিস্টেন্ডেড হতে পারে। স্মল ব্লাডার, হ্যাঁ, স্মল ব্লাডার পেলেও আপনার প্রথমেই চেক করতে হবে যে পেশেন্ট পানি খেয়েছে কিনা, ভাত চড়িয়ে এসছে কিনা। তাহলে কি করতে হবে, পেশেন্টকে পানি খাওয়াতে হবে এবং হাঁটাহাঁটি অপেক্ষা করবে, আবার দেখবেন, দেখলেন যে ব্লাডার ফুল হয়ে গেছে, তার মানে পেশেন্ট আপনার কাছে ইনফরমেশন হাইড করেছে, ঠিক আছে। তো
তো আপনার কি করতে হবে, পেশেন্টের কথা শুনলে হবে না, আপনি সবসময় আপনার নিজের চোখকে বিশ্বাস করতে হবে। হ্যাঁ, তো আপনি পানি খাওয়ালেন, তারপরেও ব্লাডার হচ্ছে হচ্ছে না, ফুল হচ্ছে না, তখন আপনাকে প্যাথোলজির কথা চিন্তা করতে হবে। কি হতে পারে, গ্রস সিস্টাইটিস এরকম হতে পারে, ব্লাডারের ক্যাপাসিটি কমে যায়, স্মল ব্লাডার হয়ে যায়। ঠিক আছে, গ্রস সিস্টাইটিস এরকম হতে পারে। এই পেশেন্টের হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ মিকচুরেশন থাকবে, পেইনফুল মিকচুরেশন থাকবে। হ্যাঁ, এরকম থাকে, প্রথম দিকে এরকম থাকে, শেষের দিকে দেখা যায় যে পেইনের কথা অত না বললেও ফ্রিকোয়েন্সি তার থাকে। আচ্ছা আচ্ছা, এখন যেটা বলছিলাম যে সিস্টাইটিস এরকম স্মল ব্লাডার আপনি পেলে সিস্টাইটিসের প্রথমে পানি খাওয়াবেন, দেখবেন যে ইনফরমেশন হাইড করার জন্য হয়েছে কিনা। এছাড়া আর কি হতে পারে, সিস্টাইটিসের কারণে হতে পারে, গ্রস সিস্টাইটিসের কারণে, বিশেষ করে সিস্টোসোমিয়াসিস দিয়ে যদি সিস্টাইটিস হয় বা টিউবারকুলোসিসের কারণে যদি সিস্টাইটিস হয়, এদের ক্ষেত্রে এরকম হতে পারে, ব্লাডারের ক্যাপাসিটি কমে যায়, স্মল ব্লাডার হয়ে যায়। আর কি, ইনফিলট্রেটিং নিউপ্লাজম। হ্যাঁ, যদি কিছু এমন একটা টিউমার আছে যেটা ব্লাডারের ওয়ালকে ইনফিলট্রেট করেছে, এই ক্ষেত্রেও হতে পারে। রেডিওথেরাপি অর সার্জারি ফর ম্যালিগন্যান্সি। হ্যাঁ, এসব পেশেন্ট কার্সিনোমার হিস্ট্রি দিবে, রেডিওথেরাপির হিস্ট্রি দিবে। আর কি হতে পারে, নিউরোজেনিক ব্লাডারের আপার মোটর নিউরোলেশনের ক্ষেত্রে আমি বলেছিলাম যে ডেট্রোসোল মাসেল কন্ট্রাক্ট হয়ে যায় আর এক্সটেন্ড করতে পারে না, যতই পানি খাওয়ান পেশেন্টের ব্লাডার আর বড় হয় না, ক্যাপাসিটি স্মল হয়ে যায়, এই ক্ষেত্রেও হতে পারে স্মল ব্লাডার। এদের এমসিসি মাপলে দেখবেন যে বিলো 300 ml, এর বেশি আর করতে পারছে না। আচ্ছা, এখন ধরেন আপনি একটা স্টোন পেলেন, ভেসিকল ক্যালকুলাস পেলেন, রিপোর্টটা কিভাবে লিখবেন, ওই 4টা পয়েন্ট আপনাকে হাইলাইট করতে হবে, কেমন ফুল আছে, ওয়াল থিকনেস কেমন আছে, ভেতরে প্যাথোলজি আছে কিনা, লুমেন ক্লিয়ার আছে কিনা। এরপর আপনি আপনার ভাষায় সুন্দর করে গুছিয়ে লিখবেন। স্টোন পেলে হাইপারিকুইক স্ট্রাকচার উইথ পোস্টেরিয়র অ্যাকোস্টিক শ্যাডো পাচ্ছেন, এটা উল্লেখ করবেন, কয়টা পাচ্ছেন সংখ্যা সেটা উল্লেখ করবেন, মেজারমেন্ট কত সেটা উল্লেখ করবেন, মোবাইল না নন মোবাইল সেটা উল্লেখ করে দিবেন। আর যদি ভেসিকুলেটরিক জাংশনে হয় তাহলে লেফট সাইডে না রাইট সাইডে, এবং হচ্ছে পাশাপাশি ইউরেটা ডাইলেটেড আছে কিনা। আচ্ছা, সিস্টাইটিস পেলেন, একই কথা, সিস্টাইটিসে যেহেতু ওয়াল থিকেন পাবেন, থিকনেস কত পেয়েছেন সেটা উল্লেখ করে দিবেন, ইরেগুলার পেলে সেটা উল্লেখ করে দিবেন, ডেব্রি যদি থাকে লিখবেন, না থাকলে বানিয়ে লেখার দরকার নেই, শুধু যা যা থাকবে তাই লিখবেন। হ্যাঁ, কিছু বানিয়ে লিখবেন না। সাজেস্টিভ অফ সিস্টাইটিস, যেহেতু ইনফ্লামেশন সাজেস্টিভ অফ লাগালাম। আচ্ছা, ইউরেটারোসিল ওই একই কথা, ডান দিকে না বাম দিকে পেয়েছেন, সাইজ কিরকম পেয়েছেন বর্ণনা দিয়ে দিবেন, এবং পাশাপাশি ইউরেটার ডাইলেটেড আছে কিনা, অবস্ট্রাকটিভ না নন অবস্ট্রাকটিভ সেটা উল্লেখ করে দিতে হবে। এবার একটা ভিডিও দেখি। এই যে আমরা একটা ব্লাডার দেখতে পাচ্ছি, পেশেন্ট বেশি প্রস্রাবে চাপ করতে পারেনি, কারণ কি, বিশাল একটা স্টোন তার ছিল। হ্যাঁ, একটা হাইপারিকুইক স্ট্রাকচার উইথ পোস্টেরিয়র অ্যাকোস্টিক শ্যাডো, স্টোনটা অলমোস্ট অকুপাইং দ্য ম্যাক্সিমাম পোর্শন অফ দ্য ইউরিনারি ব্লাডার। ঠিক আছে, তো আপনি এটার মেজারমেন্ট দিয়ে দিবেন, এটাকে ফ্রিজ করে, ছবিটাকে ফ্রিজ করে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত সর্বোচ্চ মেজারমেন্টটা দিবেন, এবং লেখালেখি করতে চাইলে লেখালেখি করতে পারেন। এখানে দেখেন, স্টোন তো ওভাল বা রাউন্ডেড হবে, এটা এইরকম কার্ভিলিনিয়ার আমরা দেখতে পাচ্ছি কেন, এরকম সেমিলুনার দেখতে পাচ্ছি কেন। হয়তো গল ব্লাডার ক্লাসে আপনারা জেনেছেন, তারপরেও আমি কথাটা আবার রিপিট করি, সেটা হচ্ছে যে এটা যখন আপনি ফিজিক্সের কথা চিন্তা করেন, যখন আপনি সাউন্ড পাঠালেন, হ্যাঁ, এটা হচ্ছে সারফেসে গিয়ে সাউন্ডটা পড়লো, এটা হাইপার ডেন্স একটা স্ট্রাকচার, হ্যাঁ, ডেনসিটি অনেক বেশি, তাহলে কি হলো, সাউন্ড এখানে পড়ে বাধাপ্রাপ্ত হয়ে আবার ফেরত গেল, হ্যাঁ, এবং ব্রাইট হোয়াইট ইকোজেনেসিটি তৈরি করলো, সাউন্ড পিছনের দিকে আর যেতেই পারেনি, এজন্য যতটুকু পর্যন্ত গিয়েছে অতটুকু আপনি এরকম সেমিলুনার ভাবে দেখছেন। তার মানে এই না যে তার পিছনের পোর্শন নেই, আছে, কিন্তু এই জায়গায় সাউন্ড পৌঁছাতে পারেনি, তাই আমরা এরকম অর্ধচন্দ্রাকৃতি দেখতে পাই স্টোনগুলো। ট্রান্সভার্স সেকশন, মেজারমেন্ট পেন, এটা একটা মেল পেশেন্ট ছিল, এটা পোস্টেড ক্লাসে আমরা পোস্টেড চিনবো আরো ভালো করে, ইউরিনারি ব্লাডার, এই দেখা যাচ্ছে স্টোনটা, ঠিক আছে, লঙ্গিটিউডিনাল করেন,
এরকম সেমিলুনার দেখতে পাচ্ছি উইথ পোস্টেরিয়র অ্যাকোস্টিক শ্যাডো। এটা পোস্টেড। এবার আমরা একটা ব্লাডার দেখতে পাচ্ছি ট্রান্সভার্স ভিউ, এটা পোস্টেড। এটা ইউরিনারি ব্লাডার। ব্লাডারের ভিতরে আমরা ইররেগুলার একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি, মিক্সড ইকোজেনিক। হ্যাঁ, ইররেগুলার, আউটলাইনটা ইররেগুলার, কোথাও হাইপো কোথাও হাইপার, মিক্সড ইকোজেনিক। এই পেশেন্ট হেমাটোরিয়ার হিস্ট্রি নিয়ে এসেছিল কিন্তু কোনো ট্রমা বা সার্জারির হিস্ট্রি দেয়নি। ঠিক আছে, তো আমরা দেখলাম লঙ্গিটিউডিনাল স্ক্যানে, ট্রান্সভার্স স্ক্যানে, হ্যাঁ, সবভাবে দেখে নিলাম। পেশেন্টের পোস্টার চেঞ্জ করেন, দেখবেন যে এটা নড়াচড়া করছে না এবং এটা কোনো পোস্টেরিয়র অ্যাকোস্টিক এজে কোনো নড়াচড়া করলো না, ওই জায়গায় থাকলো এবং কোনো পোস্টেরিয়র অ্যাকোস্টিক শ্যাডো দিল না। এটা ট্রান্সভার্স ভিউ, এটা লঙ্গিটিউডিনাল ভিউ। ঠিক আছে, এবার আপনি যদি আপনার মেশিনে ডপলারের সুবিধা থাকে, আপনি চাইলে ডপলার দিয়ে দেখতে পারেন যে ভেতরে কালা নিচ্ছে কিনা। এটা পোস্টেড, এটা ইউরিনারি ব্লাডার, আর এটা হচ্ছে আমাদের প্যাথোলজিটা। ডপলার দেন, দেখেন এই যে ভিতরে কালা নিচ্ছে। ঠিক আছে, এই যে লাল নীল কালা নিচ্ছে, তার মানে আপনি একটু জুম করেন, জুম করে আরো ভালো করে দেখেন যে ভেতরে কালার নিচ্ছে, তার মানে আপনি কনফার্ম হয়ে গেলেন যে এটা মাস। এই পেশেন্টের ফার্দার ইভ্যালুয়েশনের জন্য আপনি সিস্টোস্কোপিক বায়োপসি অ্যাডভাইস করে দিতে পারেন। আচ্ছা, এখন একটা কথা আপনাদেরকে বলা হয় নাই, সেটা হচ্ছে যে ডাইভার্টিকুলামে অনেক সময় দেখা যায় যে একটা সিঙ্গেল ডাইভার্টিকুলাম কিন্তু সাইজে বিশাল, এত বড় যে এটা একটা ইউরিনারি ব্লাডারের সমান। কোনটা ইউরিনারি ব্লাডার আর কোনটা ডাইভার্টিকুলাম, দুজনের কানেকশন শুধু একটা নেক দিয়ে। ঠিক আছে, কোনটা মেইন ইউরিনারি ব্লাডারের লুমেন আর কোনটা ডাইভার্টিকুলামের লুমেন ভালো বোঝা যাচ্ছে না। তো সেক্ষেত্রে আপনি কিভাবে বুঝবেন? আপনি পেশেন্টকে ইউরিন পাস করাবেন, ব্লাডারে ডেট্রুসোম মাসেল থাকে, ইউরিন পাস করলে ডেট্রুসোম মাসেল কন্ট্যাক্ট হবে, ব্লাডার চুপসে যাবে, কিন্তু ডাইভার্টিকুলাম চুপসে যাবে না। পাস করে আবার দেখবেন ব্লাডারের পোর্শনটা চুপসে যাবে কিন্তু ডাইভার্টিকুলাম চুপসে যাবে না। এই ছিল আমাদের আজকে মোটামুটি ইউরিনারি ব্লাডারের ক্লাস। এখন আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে, আচ্ছা শুরুতে আমি একটা কথা আগে বলে নিই, আপনারা কোশ্চেন থাকলে মনে মনে ঠিক করেন। আমি সুরাইয়া আপু আছেন কিনা? হ্যাঁ, ডক্টর সুরাইয়া আপু আছেন? জি ম্যাম আছি। আচ্ছা আপু, গতকালকের আপনার এক্সপ্লেনেশনটা হচ্ছে আমি আপনি দেখেছেন কিনা জানি না, কমেন্ট সেকশনে আবার দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে যে আরেকবার একটু আমি বলি, সেটা হচ্ছে যে হর্সুস শেপ কিডনি। হর্সুস শেপ কিডনির ক্ষেত্রে আমরা বলেছিলাম যে লোয়ার পোল দুটো হচ্ছে একটা ইস্টমাস দিয়ে কানেক্টেড থাকে, খুব রেয়ারলি আপার পোল কানেক্টেড থাকে, সাধারণত লোয়ার পোলই একটা ইস্টমাস দিয়ে কানেক্টেড থাকে। এটা আমরা হচ্ছে দেখবো অ্যাওর্টার এন্টেরিয়রলি। তো আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে এপিগ্যাস্ট্রিক রিজনে আমরা অ্যাওর্টাটা আইডেন্টিফাই করে নিব। ঠিক আছে, তারপরে আমরা মিড লাইন বরাবর পুরো পেট জুড়েই তো অ্যাওর্টা থাকবে, আমরা আপওয়ার্ড টু ডাউনওয়ার্ড আস্তে 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 আমরা হচ্ছে এই প্রোবটাকে ট্রান্সভার্সলি ধরে আমরা হচ্ছে স্লাইড করব। আমরা কিডনি লেভেলে এসে খেয়াল করব যে একটা কানেকশনের মতো দেখতে পাচ্ছি। সবচেয়ে বেটার হচ্ছে একটা কিডনির লোয়ার পোল থেকে যেই একটা কন্টিনিউশন শুরু হয়েছে সেটা থেকে ট্রেস করে 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 গেলে আপনি ইসমাসটা আরো ভালো দেখতে পাবেন এবং দেখবেন যে ইসমাসটা অ্যাওর্টার এন্ট্রিলে গিয়েছে। আপনাকে ট্রান্সডিউসারটা মিডলাইন বরাবর এসে একটু হচ্ছে আপওয়ার্ডস টু ডাউনওয়ার্ডস হচ্ছে স্লাইড করতে হবে। আর এই জায়গাটাতে গ্যাস শ্যাডোসের কারণে অনেক সময় দেখতে অসুবিধা হয়। সবচেয়ে বেস্ট হচ্ছে পেশেন্টকে উপর করে স্পাইনের দুই পাশে দুই কিডনির কন্টিনিউশনটা দেখা, এটা ভালোভাবে দেখা যায়। যদিও বইতে এটার কথা খুব বেশি উল্লেখ নেই, কিন্তু উপর করে এটা ভালো দেখা যায়। আর হচ্ছে হ্যাঁ, এই কোশ্চেনটাই তো ছিল, এটা কমেন্ট সেকশনে আমি লিখে দিয়েছি, দেখে নিতে পারেন গতকালকের ক্লাসে। এখন কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, আমি পারলে বলে দিব, না পারলে জেনে জানাবো, তবু আপনারা কোশ্চেন করেন। প্রত্যেক ক্লাসে আমি রিকোয়েস্ট করি কোশ্চেন থাকলে করতে পারেন। আমি একটু ফেসবুক লাইভে চেক করি। ব্লাড ক্লটের ব্যাপারে, যে ব্লাড ক্লটের ব্যাপারে বললেন যে ফার্স্টে কি নাম আপু? সুরাইয়া। ও সুরাইয়া আপু, হ্যাঁ বলেন। ফার্স্টে হাইপোইকোইক থাকে, পরে হাইপারিকোইক হয়ে যায়।
মানে আমি যখন ইউএসজি করতেছি তখনই কি ফার্স্টে হাইপো থাকে পরে না হাইপারিকুই না না হয়ে না যায় না নাকি না 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 প্রথম না স্থায়িত্ব কারণে ধরেন রিসেন্ট ব্লাড ক্লট, হ্যাঁ, আবার আচ্ছা অনেক অনেক ব্লাড ক্লট এটাই অনেক দিন ধরে থাকতে 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 অনেক সময় দেখা যায় যেটা হাইপারলিকুইক হয়ে যায়। কিন্তু এটা হেমাটোরিয়া নিয়ে আসবে, পেশেন্ট আপনাকে সার্জারি বা ট্রমা হিস্ট্রি দিবে এবং আপনি যদি ডপলার বসান দেখবেন যে কালার নিচ্ছে না এবং সাধারণত মোবাইল হয়, পেশেন্টের পোস্টার চেঞ্জ করলে নড়াচড়া করছে, খুব রেয়ারলি নন মোবাইল হয়। আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা, আর ম্যাম কোনো আসসালামু কোশ্চেন? আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? নাজমুন আপু, কেমন আছেন? ম্যাম, জি জি ভালো ম্যাম, ভালো, ভালো আছেন? জি ভালো। কি কোশ্চেনটা বলেন আপু? ম্যাম ইউরেটারিক ম্যাম ইউরেটারিক জেটটা একটু হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার করে দেবেন। আচ্ছা আচ্ছা করছি, আমি একটু লাইভটা দেখি যে কোনো কোশ্চেন আছে কিনা লাইভে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, আপনি চাচ্ছেন ইউরেটারিক জেট, তাই না? জি 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 আমরা একটু ব্যাকের ছবি দিয়ে দেখাই তাহলে আমরা জি ম্যাম জি। একটা আছে, ভিডিও আছে, হ্যাঁ ওটা দিয়ে দেখতে সুবিধা। একটু back করি। এই যে, আগে একটু ভিডিওটা দেখি। হ্যাঁ, এই যে ট্রান্সডিউসারটা ট্রান্সভার্সলি রাখলেন, রেখে আপনি কি করলেন, প্রোব দিলেই ব্লাডার ফুটে ওঠে খুব সুন্দরভাবে, সহজ। এটা হালকা ভাবে, জোরে চাপ দিবেন না, তাহলে কিন্তু পেশেন্ট ইউরিন পাস করে দিবে। হ্যাঁ, এই নিলেন ট্রান্সভার্স ভিউটা, নিয়ে আপনি মাপ নেন ট্রান্সভার্স ভিউতে, যে একটা মাপ নিলেন, এই যে সাথে সাথে এই যে দেখেন মেশিনে মাপটা উঠে যায়। সেন্টিমিটার মিলিমিটার সব সময় খেয়াল রাখবেন, ভুল যেন না হয়, তাহলে কিন্তু বিশাল ভুল। এবার লংগিটিউডিনাল করলাম ট্রান্সডিউসারটাকে, আমরা লংগিটিউডিনাল ভিউ পেয়েছিলাম। ওখানে একটা মাপ নিয়েছি, তাহলে এখানে আমরা দুইটা মাপ নিব। এই একটা নিলাম, তার পারপেন্ডিকুলারে আরেকটা নিলাম, নিয়ে এই যে দেখেন মেশিন ভলিউম জানিয়ে দিচ্ছে, ভলিউমটা বের করে ফেললাম। এবার আবার ট্রান্সডিউসারটাকে ট্রান্সভার্স করব, ঠিক আছে? ট্রান্সভার্স করলে পরে এই যে দেখেন ডপলার দিলাম, ডপলার দিলে এরকম একটা বাক্স আসবে। বাক্স আসলে পরে এই যে পোস্টেরিয়র ওয়াল বরাবর, যদি এটাকে মোটামুটি পোস্টেরিয়র ওয়ালটা মাঝামাঝি রেখে টার্গেট করে বক্সটাকে সেট করি, বক্সটাকে নাড়ানো যায়, একটা কার্সার আছে ওটা দিয়ে নাড়ানো যায়, তখন দেখবেন একটু পর পর এইরকম ডান দিকে বাম দিকে একটু পর পর কি হচ্ছে, কালার নিচ্ছে। এটা কি? সাধারণত আমাদের একটা ফিজিওলজিক্যাল পিরিয়ডিক একটা ইফ্লাক্স হয়। সেটা কি? কিছুক্ষণ পর পর ইউরেটার থেকে, ইউরেটার আর ব্লাডারের সংযোগস্থল একটা ফ্ল্যাপের মতো থাকে, এটা খুলে যায়। একটু পর পর ইউরেটারের লোয়ার এন্ড থেকে ইউরিন কি করে, ব্লাডারে প্রবেশ করে। এই যে ইউরিন ব্লাডারে প্রবেশ করছে, এটা একটা ফ্লোয়ের মতো করে, শুট শুট করে ফ্লোয়ের মতো করে প্রবেশ করে। এটাকে ডপলার দিলে আমরা এরকম কানার আকারে দেখতে পাই। এটাকে বলা হয় ইউরেটারিক জেট। ইউরেটারিক জেটটা যেই জায়গা দিয়ে শুরু হয়েছে মোটামুটি ধরে নেওয়া হয় যে এটাই বেসিক্যালি ইউরেটারিক জাংশন, সেই সাইডের, ঠিক আছে? তো অনেক সময় মেশিনে ডপলারের ব্যবস্থাটা থাকে না, হ্যাঁ সব মেশিনে থাকে না, ডপলার নেই, তো আপনি তখন যদি ইউরেটারিক জেট দেখতে চান কি করবেন, আপনি হচ্ছে ছবিটাকে জুম করে ধরে একটু কিছুক্ষণ ট্রান্সডিউসারটা এরকম ট্রান্সভার্সলি যদি ধরে রাখেন, কিছুক্ষণ একটু অপেক্ষা করতে হবে, পোস্টেরিয়র ওয়ালের দিকে চোখ রাখবেন, তখন দেখা যায় যে এইরকম সাদা সাদা, এই যে ইউরেটারোসিলের ছবিতে আমি দেখিয়েছিলাম, ডায়াবেটিকুলামের পরেই আছে, এই যে এরকম সাদা ফ্লো এর মতো, মানে একটু এরকম জাস্ট ফ্লো চলে গেল। হ্যাঁ, এগুলোর যে জায়গা থেকে ফ্লো গুলো উঠছে সেগুলোকেই বলা হয় বেসিক্যালি ইউরেটারিক জাংশন। আর এই যে ফ্লো দেখছি এটাকেই বলা হয় ইউরেটারিক জেট। হ্যাঁ, কিছুক্ষণ পর পর যে এই ফ্লোটা আসছে ডপলার দিয়ে দেখাটাকে, এটাকে বলা হয় ইউরেটারিক জেট। ধরেন এটাও আপনি বুঝতে পারছেন না, তখন কি করতে হবে, ট্রান্সভার্স সেকশনে ব্লাডার এবং প্রোস্টেট, অথবা ট্রান্সভার্স সেকশনে ব্লাডার এবং ইউটেরাস একই ছবিতে আনতে হবে। আনলে পরে ইউটেরাসের দুই ল্যাটারাল বর্ডার বা
পোস্টেটে দুই ল্যাটারাল বর্ডারের ঠিক উপরেই ধরে নেওয়া হয় যে বেসিক ইউরেটারিক জাংশন থাকে। ইউটেরাস বা পোস্টেট ক্লাস করে ফেলে এটা আপনি একটু কোরিলেট করতে পারবেন। তাও যদি আপনি বুঝতে না পারেন কোনো অসুবিধা নেই, আপনি হচ্ছে ইউরিনারি ব্লাডারের যে এই বেসটা পোস্টেরিয়র ওয়ালটা এই দুই কর্নারটা ভালো করে সবসময় চেক করবেন যেখানে কোনো স্টোন টেস্টোন আটকে আছে কিনা, তাহলেই হবে। এই দুই কর্নারেই থাকে বেসিক ইউরেটারিক জাংশন। আর কোনো জি কোশ্চেন ম্যাম, কি থ্যাংক ইউ। আছে? হ্যাঁ, ওয়েলকাম। আর কোনো কোশ্চেন কি আছে কারো? ভাইয়ারা দেখি কেউ কোনো কোশ্চেন করে না। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আচ্ছা, অসুবিধা নেই, লেখাপড়া করতে থাকেন। ওই কমেন্ট সেকশনে যদি আমাকে কোশ্চেন করে যেই টপিকটা রেকর্ডেড ক্লাস থাকবে সেই টপিকের কমেন্ট সেকশনে কোশ্চেন করেন, আমি নোটিফিকেশন অন করে রাখবো। আমি অ্যান্সার দিয়ে দিব, দরকার হলে ছবি দিয়ে দিব, অসুবিধা নেই। তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওহো, ডক্টর নাজমুন সামান্থা আপু আছেন? জি জি ম্যাম। নাজমুন আপু, একটা সমস্যা হয়ে গিয়েছে। ওই সুমন ভাইয়া আমাকে হোস্ট করতে গিয়ে ভুলে আপনাকে হোস্ট করে ফেলেছে। হ্যাঁ, এখন আপনাকে একটু কষ্ট করতে হবে। আমি কি বলি, আপনি মনোযোগ দিয়ে শুনেন। হ্যাঁ, আপনি ওই যে লিভ করে না, হ্যাঁ, লিভ করার অপশনে গেলে ওখানে একটা অপশন আসবে লিভ ফর অল। হ্যাঁ, আপনি লিভ ফর অলে চাপ দিবেন, ঠিক আছে? তাহলে আমাদেরকে আপনি করে দেন। ঠিক আছে। ঠিক আছে, আসসালামু তাহলে আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, খোদা হাফেজ।